আজ তার কলেজের প্রথম দিন, আর দুর্ভাগ্যবশত প্রতিবারের মতো আজও সে দেরিতে। নূরের বদভ্যাস আছে, সময়কে সে কোনোদিনও নিজের নিয়ন্ত্রণে আনতে পারেনি। নূরজাহান ইসলাম বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। একজন বড় ভাই আছে, সে তার পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। সব দিক থেকে নিখুঁত, শুধু সময়ের বেলায় ভীষণ বেখেয়ালি নূর। হঠাৎ ক্যাম্পাসের মাঝখানে কারোর সঙ্গে সজোরে ধাক্কা লাগে নূরের। নূরের ভয়ে চোখ মুখ শক্ত করে বন্ধ করে নেয়। মনের ভিতরে একটাই চিন্তা, এই বুঝি হাত পা ভেঙে গেল। নিজেকে সামনে নিয়ে সে সামনে থাকা মানুষটাকে আঁকড়ে ধরতে দুজনে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। নূর নিচে, আর সেই অচেনা মানুষটি ঠিক উপরে। ধস্তাধস্তি মাঝে লোকটা টি শার্ট একপাশে ছিঁড়ে যায়, আর সেই ছেঁড়া কাপড় নূরের হাত থেকে যায়। ও মা, আমি তো শেষ। আমার কোমর গেল। নূর চিৎকারে আশেপাশে কয়েকজন ঘুরে তাকায়। শালা, সামনে আসতে কে বলেছিল? হ্যাঁ। রাগে ফুঁসতে ফুঁসতে সে আবার বলে, মানুষ নাকি লোহার যন্ত্র। গালাগাল দিতেই নূর চোখ খুলে তাকায়, আর ঠিক তখনই তার গলা আর কথা আটকে যায়। সামনে মানুষটির লম্বা প্রশস্ত কাঠ সুগঠিত শরীর, রোদে পোড়া গায়ে ঘামে আভা, চোখ দুটো রাগে লাল, দৃষ্টি এত তীক্ষ্ণ যে মনে হচ্ছে এই বুঝে তাকে গিলেই ফেলবে। নূর অনিচ্ছাকৃতভাবে ফিসফিস করে বলে ওঠে, আরে বাবা, এ তো পুরো হ্যান্ডসাম। এই মানুষটা ইমরান নওশাদ, এই কলেজের কেমিস্ট্রি প্রফেসর। বাবা মায়ের একমাত্র ছেলে, আর একটা বোন আছে যাকে সে প্রাণ দিয়ে ভালোবাসে। ইমরান দাঁতে দাঁত চেপে ওঠে বসে, রাগে চেপে রেখে ঠান্ডা গলা বলে, এই মেয়ে, চোখ মাথায় নিয়ে ষাঁড়ের মতো দৌড়াচ্ছিলে কেন? চারপাশে তখন ছোট্ট একটা ভিড়, সবার চোখ ওদের দিকে। নূরের মাথায় মুহূর্তে আগুন ধরে যায়। সবাই তাকে নিয়ে কত প্রশংসা করে, তার সৌন্দর্য নিয়ে, আর এই লোক কিনা তাকে ষাঁড় বলছে। এই মিস্টার, নূর চোখ বড় বড় করে বলে, আমার মতো সুন্দরী এই কলেজে আর পাবেন না, বুঝলে? এক সেকেন্ড বলে থেমে আবার বলে, আমাকে ষাঁড় বলার আগে নিজের দিকে তাকান। একেবারে আস্ত গরিলা। চারিদিকে চাপা হাসি আর ফিসফাস শোনা যায়। ইমরান বুঝে যায় আর এক মুহূর্ত এখানে থাকলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। সে এই মেয়েকে মেরে ফেলবে হয়তো। সে দ্রুত উঠে দাঁড়ায়, নিজের ছেঁড়া শার্টের দিকে তাকিয়ে মাথার ভিতরে রক্ত টগবগ করে। ইচ্ছে করেছে এক ঘুষিতে পুরো থোবড়া বিগড়ে দিই। নিজের মনে বিড়বিড় করে কিছু না বলে বড় বড় পায়ে হাঁটতে হাঁটতে সোজা টিচার্স রুমের দিকে চলে যায়। নূর নিজেও জিন্স আর টপ ঝেড়ে উঠে দাঁড়ায়। শোনেন, আপনার মতো হাজারটা আমার পেছনে ঘোরে। মেয়ে দেখলে ছুকানি। নূর। পেছন থেকে পরিচিত কণ্ঠ। নূর ঘুরে তাকায়। সাইমা আর ইপসিতা, তার দুই প্রিয় বান্ধবী দৌড়ে আসছে। নূর, কি হয়েছে? তোরা বললি তোরা চলে এসেছিস, তাহলে বাইরে কি করছিলি? নূর বিরক্ত হয়। সাইমা হাঁপাতে হাঁপাতে উত্তর দেয়, আরে তোকে আনতে তো বাইরে গেছিলাম। ইপসিতা, হ্যাঁ, ভাবলাম গেট থেকে একসাথে আসি। নূর ভুরু কুচকে জিজ্ঞাসা করলে, তাহলে ওই সাদা বানরটা কই? সাইমা হেসে বলল, ও আগেই চলে গেছে। নূর, তাহলে তাড়াতাড়ি চল, প্রথম দিন যদি দেরি করে বাইরে দাঁড় করিয়ে রাখে। তিনজনে একসাথে ক্লাসের দিকে দৌড় দেয়। যাকে এতক্ষণ ধরে সাদা বানর বলা হয়েছে সে আর কেউ নয়, এই তিন বান্ধবীর সবচেয়ে কাছের একমাত্র বন্ধু ইরফান। সাইমা, নূর আর ইপসিতা দৌড়াতে দৌড়াতে ক্লাসরুমের কাছে এসে থেমে যায়। তিনজনে বুক ধুকপুক করছে। ভেতরে উকি দিতে বোঝা যায় স্যার ইতিমধ্যে এসে গেছেন। ক্লাসরুম নিঃশব্দ, সবার চোখ সামনে বোর্ডের দিকে। ভেতরে দাঁড়িয়ে থাকা মানুষটা পেছনে ফিরে বোর্ডে কী যেন লেখছিল। সাইমা নূরের কানে ফিসফিস করে বলে, নূর, তুই জিজ্ঞাসা কর ভেতরে ঢুকতে দেবে কিনা। নূর সঙ্গে সঙ্গে ইপসিতার দিকে ঠেলে দিয়ে দেয় দায়িত্বে, না না, তুই জিজ্ঞাসা কর, তুই তো ভালো করে কথা বলতে পারিস। ইপসিতা ভয়ে ভয়ে এক পা এগিয়ে আসে, আস্তে করে বলে, স্যার আসবো? ঠিক তখনই ভেতর থেকে জোরে একটা শব্দ ভেসে আসে, নো। গলার স্বর এত শক্ত আর ঠান্ডা যে তিনজনে কেঁপে উঠল। ক্লাসরুমের ভেতরে থাকা ইরফান তিনজনকে দেখে দাঁত বের করে হাসে ওঠে। নূর আর থাকতে পারে না, সে সাহস করে এক পা এগিয়ে এসে বলে, সরি স্যার, আসলে খুব একটা খারাপ লোকের সাথে ঝামেলা লেগে গেছিল, এই জন্য দেরি হয়ে গেছে। আর হবে না স্যার। সেই কণ্ঠস্বর শুনে ইমরান হঠাৎ পিছনে ফিরে তাকায়, আর ঠিক তখনই নূর যেন বিদ্যুৎস্পষ্ট হয়। ওই চোখ, ওই মুখ, আর সাথে একটু আগে তার ধাক্কা লাগা হৃৎপিণ্ডটা আরও জোরে জোরে ধকধক করে। ইমরান নূরের দিকে তাকিয়ে বাঁকা হাসে, চোখে একরাশ কৌতুক। নূর হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। অসম্ভব। মনে মনে বলে, এই লোকটা স্যার, একে তো দেখলে মনে হয় কলেজে পড়ে। ইমরান ঠান্ডা গলায় বলে ওঠে, এই যে ইয়েলো টপ, তোমার নাম কি? নূর চমকে ওঠে, আমি?
আমি? ইমরান ভুরু কুঁচকে তাকায়। তুমি ইয়েলো টপ পরে আছো মানে তোমাকেই বলছি, নাকি তোমাকে আমাক নাকি আমাকে তোমার কানা মনে হচ্ছে? ইমরানের ধমকনিতে নূরের শরীর আবার কেঁপে ওঠে। সে ফিসফিস করে নিজের মনে বলে, শালা বজ্জাত স্যার বলে নিজেকে কি মনে করছে। ইমরান আর ধৈর্য ধরে না। হোয়াট ইউর নেম স্টুপিড? নূর ঠোঁট কামড়ে বলে, নূরজাহান ইসলাম। ইমরান বোর্ডের দিকে তাকিয়ে বলে, মিস নূরজাহান, আপনি ছাড়া বাকিরা ভেতরে আসুন ফার্স্ট। সাইমা আর ইপসিতা নূরের দিকে একবার অসহায় চোখে তাকিয়ে ধীরে ধীরে ক্লাসে ঢুকে যায়। ওরা গিয়ে ঠিক ইরফানের পাশেই বসে পড়ে। ইমরান এরপর পুরোপুরি নূরের দিকে মুখ ফেরায়। মিস নূর, কণ্ঠে স্পষ্ট নির্দেশ, ক্লাস শেষে আমার সঙ্গে দেখা করবেন, আর পুরো ক্লাসটাই আপনি ওখানে দাঁড়িয়ে কাটাবেন। ইটস ক্লিয়ার? নূরের মাথার ভেতর যেন আগুন জ্বলে ওঠে। জীবনে এই প্রথম এভাবে সবার সামনে অপমানিত হতে হচ্ছে। তবুও মুখে জোর করে হাসি টেনে এনে বলে, জি স্যার। ইমরান আর কিছু না বলে ক্লাস নেওয়া শুরু করে। ক্লাসরুমের নিস্তব্ধতা। সব ছাত্রছাত্রী মন দিয়ে তার কথা শুনছে, বিশেষ করে মেয়েদের চোখে আলাদা ঝিলিক। এত হ্যান্ডসাম স্যার এই কলেজে পাওয়া যাবে না, এটা তারা কল্পনাও করেনি। আর ক্লাসের এক কোণে দাঁড়িয়ে থাকা নূর, রাগ অপমানে তার মাথায় আগুন জ্বলছে। টিচার রুমের করিডোরে অদ্ভুত রকমের শান্ত, চারিদিকে ক্লাস চলার মৃদু শব্দ, কিন্তু ইমরানের কেবিনের সামনে দাঁড়িয়ে থাকা চারজনের বুকের ভিতর যেন ঝড় বইছে। নূর, সাইমা, ইপসিতা আর ইরফান চারজন পাশাপাশি দাঁড়িয়ে আছে, কিন্তু প্রত্যেকের অনুভূতি আলাদা। নূরের বুক ধক ধুক করছে, হাতের আঙুলগুলো অজান্তে একে অপরকে শক্ত করে চেপে ধরছে। ইরফান হালকা হাসি দিয়ে নূরের দিকে তাকিয়ে বলে, আরে ভয় পাস না, যা স্যার কি তোকে খেয়ে নেবে নাকি? সাইমা একটু সিরিয়াস গলায় যোগ করে, হ্যাঁ সেটাই, তুই যা, একটু ভেতরে ভদ্রভাবে কথা বলবি, তেল দিয়ে। নূর চোখ ঘুরে তাকায়। এই তিনজন বেস্ট ফ্রেন্ড হলো তিনজনে একেবারে আলাদা। নূর বকবকানিতে MBA করেছে, তার মাথার ভিতরে অদ্ভুত সব ফালতু বুদ্ধির বাস, কখন কি করবে তার কোনো ঠিক নেই। সাইমা খুব দায়িত্বশীল, শান্ত স্বভাবের, কোনো সিদ্ধান্ত হঠাৎ করে নেয় না। ইপসিতা সবচেয়ে চুপচাপ, কথা কম বলে, কিন্তু ভেতরে কী চলছে কেউ আন্দাজ করতে পারবে না। আর এই তিনজনের সব বিষয়ে নাক গলানো। এই কাজটার দায়িত্ব যেন ইরফান নিজ হাতে নিয়েছে। শেষ পর্যন্ত তিনজন মিলে নূরকে ঠেলে ভিতরে পাঠায়। নূর দরজার সামনে দাঁড়িয়ে একবার গভীর শ্বাস নেয়, তারপর হালকা করে বলে, মে আই কামিন স্যার? ভেতর থেকে ঠান্ডা গলা ভেসে আসে, কামিন। নূর ঢুকতেই বুঝতে পারে ইমরান যেন তার অপেক্ষাতেই ছিল। ইমরান টেবিল থেকে একটা লেটার এগিয়ে দিয়ে বলে, এটা নাও, কাল এটা তোমার গার্জিয়ানকে সই করিয়ে আনবে। নূর অবাক হয়ে কাগজটার দিকে তাকিয়ে থাকে। এটা কি স্যার? ইমরান ঠান্ডা গলায় বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে প্রেমপত্র দিব? নূর ফিসফিস করে নিজের মনে বলে, দিলেও নিব না, খাটাস একটা লোক, তোর কপালে এমন বউ জুটবে যে তোকে করতেই দেবে না। এরপর মুখ খেয়ে বলে, ছি ছি, এই কথা কেন বলছেন? আপনি তো আমার গুরু, আমার পিতার সমান। ইমরান বিরক্ত হয়ে বলে, তোমার বাবার বয়স কত? নূর একটু থেমে উত্তর দেয়, জি 45 বছর। ইমরান সোজা চোখে তাকিয়ে বলে, আমার 28। তো আমি তোমার বাবার মতো নই, আন্ডারস্ট্যান্ড? ইমরানের এই ধমকে নূরের শরীর কেঁপে ওঠে। নূর সাহস করে বলে, সেটা তো ভালো করে বললেই হয়। স্যার এমন চেঁচাচ্ছেন কেন? এই একটাই কথা? ইমরানের মাথা যেন আরও গরম হয়ে যায়। সে খুব কম কথা বলে, অযথা কথা তার একদম পছন্দ না। আর এই মেয়েটা ননস্টপ বকেই যাচ্ছে। ইমরান বড় বড় পা ফেলে নূরের দিকে এগিয়ে যায়। নূর ভয়ে ভয়ে পেছোতে থাকে। একরকম মেকোচ্ছে কেন স্যার? নূরের গলা কাঁপছে। ইমরান এগিয়ে এসে নূরকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে। নূর ভয়ে চোখ বন্ধ করে নেয়, কিন্তু তার মুখ বন্ধ হয় না। দেখুন, এটা কিন্তু ঠিক না, আপনি স্যার হয়ে একটা স্টুডেন্টের সাথে এরকম। সে আর বলতে পারে না। ইমরান তার আঙ্গুল দিয়ে নূরের ঠোঁট চেপে ধরে। নূর চোখ খুলে ইমরানের দিকে তাকায়। ইমরান নিজের মুখটা নূরের একদম কাছে এনে দাঁতে দাঁত চেপে বলে, নেক্সট টাইম আমার সামনে এত বকবক করলে আই সোয়ার এক থাপ্পড়ে সব কটা দাঁত ফেলে দিব। কথাটা যেন মাথায় থাকে। নূর ভয়ে ধীরে মাথা নাড়ে। ইমরান নূরকে ছেড়ে দিয়ে কাগজটা আবার এগিয়ে দেয়। এটা নিয়ে যাও, কাল এখানে তোমার গার্জিয়ান সই থাকবে। নূর কাপা গলায় বলে, কিন্তু আমি। ইমরান লাল চোখে নূরের দিকে তাকায়, আর এক সেকেন্ডও দাঁড়ায় না। ভয়ে সুরসুর করে কেবিন থেকে বেরিয়ে যায়। করিডোরে বাইরে আসতেই নূরের মন নূরের মনে হয় তার বুকের ভেতর এখনো কাঁপছে।
সন্ধ্যা নেমেছে, ধীরে ধীরে অন্ধকার নামছে চারদিকে। তবুও ব্যস্ত শহরে ব্যস্ততা এখনো কাটেনি। রাস্তায় গাড়ির হর্ন, দোকানে আলো, মানুষের কোলাহল সব মিলিয়ে শহর এখনো জেগে আছে। এই শহরের এক কোণে দাঁড়িয়ে আছে নওশাদ মহল, একটা আভিজাত্য ভারী আর গম্ভীর বাড়ি। বাইরে থেকে দেখলে বোঝা যাচ্ছে এই বাড়ির ভেতরটা শাসন করে নিয়ম, ক্ষমতা আর কঠোরতা। মহলের ভেতর বড় ড্রয়িং রুমে সবাই বসে আছেন আশেদ নওশাদ। চেহারায় দৃঢ়তা, চোখে হিসেবি দৃষ্টি। বছরের পর বছর ব্যবসার ভার যিনি কাঁধে নিয়ে চলেছেন। তার পাশে বসে আছেন ইমরানের দাদাজান আমির নওশাদ। দুজনে গভীরভাবে মনোযোগ, ব্যবসার হিসাবপত্র দেখছেন। কাগজের উপর কলমের শব্দ, মাঝে মাঝে চশমার ফাঁক দিয়ে তাকানো। এই ঘরে এখন কোনো হালকা কথাও নেই। এই বাড়িতে সন্ধ্যা মানে হিসেব আর সিদ্ধান্তের সময়। ভেতরের রান্নাঘর অবশ্য একেবারে অন্যরকম। সেখানে ব্যস্ত হাতে চা আর পকোড়া বানাচ্ছেন নয়না নয়সাদ। তেলের মধ্যে পকোড়া ভাজার গন্ধ, চায়ের পাতার সুগন্ধ ভেসে বেড়াচ্ছে পুরো রান্নাঘরটা। আর এই বাড়ির ছোট মেয়ে সাইমা নওশাদ, সবার আদরের, কিন্তু বাড়িতে সে খুব একটা কথা বলে না। ফোনে কথা বলতে বলতে ইমরান বাড়ির ভিতরে ঢুকে পড়ে। তার কণ্ঠে কাজের চাপ, হাঁটার ভঙ্গি তাড়াহুড়ো। সে স্পষ্ট বুঝিয়ে দেয় এই বাড়িতে ঢুকলে তার মন এখনো বাইরের জগতে আটকে আছে। ঠিক তখনই সোফা থেকে দাদাজানের ডাক, ইমরান এদিকে আসো। ইমরান এক মুহূর্ত থামে, তারপর ফোন কেটে দেয় আর বাধ্য ছেলের মতো দাদাজানের পাশে গিয়ে বসে। ড্রয়িং রুমে ভারী একটা নীরবতা। আরশাদ নওশাদ আরশেদ নওশাদ গম্ভীর গলায় বলেন, চাকরি শেষ হলো তাহলে? কত করে বললাম এসব ছেড়ে আমাদের ব্যবসায় হাত দাও। না বাবু, চাকরি করবে। ইমরান চোখ না নামিয়ে উত্তর দেয়, আব্বু ব্যবসাটা তোমার আর দাদা জানে, আর চাকরিটা আমার নিজের। দাদাজান, তোমার কিছু বলার থাকলে বলো, আমার কাছে বেশি সময় নেই। এই কথায় স্পষ্ট দূরত্ব। দাদাজান শান্ত গলায় বলতে শুরু করলো, তোমার বাবার কথা ছাড়ো, আমি তোমার জন্য একটা মেয়ে দেখেছি। তিনি বাক্য শেষ করার আগে ইমরান হঠাৎ উঠে দাঁড়ায়। এসব কি দাদাজান? আমি তো বলছি এসব আমার দ্বারা হবে না। বিয়ে সংসার এত ধৈর্য আমার নেই, তুমি প্লিজ এসব বন্ধ করো। দাদাজান আবার চেষ্টা করেন, আরে আমার কথাটা তো শোনো মেয়ে। কিন্তু ইমরান আর শুনতে চায় না। আমি এখন বিয়ে করব না দাদাজান, প্লিজ আমাকে জোর করো না। ঠিক সেই মুহূর্তে রান্নাঘর থেকে চা আর পকোড়ার ট্রে হাতে নিয়ে আসে নয়না। এগিয়ে আসেন। পরিস্থিতি উত্তেজনার মাঝে তিনি হালকা বিরক্তি নিয়ে বলেন, ছাড়ুন না বাবু। আব্বু, ও বিয়ে করবে না, আমরা মরলে তারপর বিয়ে করবে। ইমরান অবাক হয়ে বলে ওঠে, আম্মু এসব কী ধরনের কথা? সে বড় করে একটা নিঃশ্বাস নেই। এই আলোচনা আজকের না, এটা প্রায় রোজ বিষয়কার। ইমরান, বেশ, তোমরা যেই মেয়ে দেখবে তাকেই বিয়ে করবো, খুশি? এই কথা শুনে আরশাদ নওশাদ অবাক হয়ে বলেন, বাবা আজকে চাঁদ উঠেছে তো? না মানে তোমার ছেলে বিয়েতে রাজি হয়েছে গেল? নয়না সঙ্গে সঙ্গে বলে, আপনি চুপ করুন আব্বু, আপনি মেয়ের বাড়িতে কথা বলুন। দাদাজান খুশিতে হেসে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, এখনই বলবো। নয়না এগিয়ে এসে ছেলের মাথায় হাত বুলিয়ে দেন, এতদিনে আমার চিন্তা দূর করলি। ঘরে একটা বউ আসবে, সংসার গুছিয়ে নেবে নিজের মতো করে, এটুকু আমার চাওয়া। ইমরান হালকা হাসে, মাথা নেড়ে বলে, আমাকে একটু ব্ল্যাক কপি পাঠিও তো, সাইমাকে দিয়ে পাঠাবে। এই কথা বলে আর কোনো আলোচনা না করে বড় বড় পা ফেলে নিজের রুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোয় ইমরান। সাইমা, আসবো? টেবিলে বই রাখতে রাখতে আমান বলে, আয়। সাইমা কফির কাপটা টেবিলে রেখে গুটি গুটি পায়ে ফিরে যেতে নেয়। ঠিক তখনই ইমরান বলে, তোর একটা অভদ্র বন্ধু আছে না? আগে কোনোদিন বলিসনি তো। সাইমা কি বলবে বুঝতে পারে না। এই কারণে সে এই কলেজে পড়তে চায়নি, কিন্তু ভাগ্য তাকে সেখানেই নিয়ে গেছে। এখন আর কিছু করার নেই। সাইমা আস্তে করে বলে, আসলে নূর খুব খারাপ মেয়ে নয়, মানে ও খুব ভালো, কিন্তু একটু বেশি কথা বলে, এই আর কি। ইমরান ঠান্ডা গলা বলে, সে তো দেখতেই পেলাম, তার ছেড়ে একটা মেয়ে। যাই হোক, পড়াশোনায় কোনো কমতি রাখবি না, মন দিয়ে পড়বি। সাইমা বাধ্যমের মতো মাথা নাড়ে। ইমরান এগিয়ে এসে সাইমার মাথায় হাত বুলিয়ে দেয়, কলেজে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমায় কল করবি, কেমন? সাইমা মাথা নেড়ে হ্যাঁ উম, মাথা নেড়ে বলে, আচ্ছা। ইসলাম মঞ্জিল ডাইনিং রুম জমে দৌড়াদৌড়ি। একজন নূর, আরেকজন তার দাদাভাই আদিল ইসলাম। ঘরের ভেতরে হাসি, চেঁচামেচি আর হালকা বিশৃঙ্খলা। এই বাড়িতে এটা নতুন কিছু নয়। আদিলের পেছনে ছুটতে ছুটতে হুমকি দেয়, তুই দাঁড়া, আজকে তোকে এমন মারবো যে তুই নিজের নাম ভুলে যাবি। নূর হঠাৎ দাঁড়িয়ে মুখ বাঁকিয়ে বলে, তাই না? তাহলে আমি এখনই গিয়ে আব্বুকে বলে আসবো যে তুই সাইমাকে ভালো
আর কিছু বলার আগে আদিল দৌড়ে এসে নূরের মুখ চেপে ধরে। আদিল, চুপ শয়তানি, তোকে 1000 টাকা দিব, তাও মুখ বন্ধ কর। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামতে নামতে সব দৃশ্যটা দেখে ফেলেন আনার ইসলাম। তিনি হেসে ফেলেন। কি হচ্ছে আদিল? নূরকে এভাবে ধরে রেখেছো কেন? আদিল চমকে উঠে বাবার দিকে তাকায়। তেমন কিছু না, আমরা তো জাস্ট খেলছিলাম। আনাস সাহেব সোফায় বসতে বসতে বললেন, আচ্ছা এসো, এখানে বসে উম, বসো, তোমাদের দাদাজান কিছু জরুরি কথা বলবেন। আদিল আর নূর সঙ্গে সঙ্গে ভদ্র ছেলেমেয়ের মতো এসে সোফায় বসে পড়ে। নূর চোখে চোখে আদিলকে ইশারা করছে শাইমার কথা আব্বুকে বলে দিবি কিনা। আর আদিল চোখ বড় বড় করে ভয় দেখানোর চেষ্টা করছে। যদিও নূর কোনোদিনও আদিলকে ভয় পায় না, ওদের সম্পর্কটা সবসময় বন্ধুর মতো। ভেতরের ঘর থেকে দাদাজানের গলা ভেসে আসলো, তোমরা চলে আসছো? বৌমা কোথায়? নূর আর আদিলের আম্মু রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে আসছে। এই তো আব্বু, আমি চলে এসেছি। দাদাজান এসে সবাই সোজা হয়ে বসে বললেন, বেশ তাহলে শুরু করি। ঘরটা হঠাৎ সিরিয়াস হয়ে যায়। দাদাজান, আমার ছোটবেলার বন্ধু আমির নওশাদকে সবার মনে আছে? একবার তো উনি আমাদের বাড়িতে এসেছিলেন। নূর সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসিত হয়ে বলে ওঠে, হ্যাঁ দাদাজান, মনে থাকবে না কেন? উনি তো পুরো আপনার মতো, খুব ভালো। দাদাজান হেসে হেসে নূরের মাথায় হাত রেখে বলে, হ্যাঁ রে, আর সেই বন্ধুর নাতির সাথে আমি তোর বিয়ে ঠিক করছি। নূরের মাথায় যেন বাজ পড়ে। সে এক ঝটকা দিয়ে সোফা থেকে ছেড়ে উঠে দাঁড়ায়। সে তাড়াতাড়ি বিয়ে, সে তো একরকম ভাবেনি। আদিল অবাক হয়ে বলে ওঠে, দাদাজান, বলছি কি এত তাড়াতাড়ি? আনাস সাহেব সঙ্গে সঙ্গে বলেন, আহ আদিল, তুমি চুপ করো। আব্বু নূরের ভালো চান, আর আব্বু যখন কথা দিয়েছেন এই বিয়ে হবে। নূরের আম্মু একটু দুশ্চিন্তা করে বলে, সব ঠিক আছে আব্বু, কিন্তু আমার মেয়েটা তো ভালো না। সারাদিন খালি কুবুদ্ধি ওর মাথায় ঘোরে। ওনারা কি এমন মেয়েকে ওদের বাড়ির বউ করবে? দাদাজান হেসে উঠে দাঁড়ান। আরে চিন্তা করো না বৌমা, ওনারা ভালো বলেই তো আমি নূরের সাথে বিয়ে দিতে চাইছি। ওখানে নূর সুখে থাকবে। তারপর নূরের দিকে তাকে বলে, কি নূর মা, দাদাজানের ওপর ভরসা নেই? নূর হঠাৎ এগিয়ে এসে দাদাজানকে জড়িয়ে ধরে বলে, ঠিক আছে দাদাজান, তুমি যা বলবে সেটাই হবে। ঘরের সবাই একসাথে হেসে ওঠে। নূরের চোখে তখনও বিস্ময়, ভয়ের সাথে অজানা একটা ভবিষ্যৎ। নূরের এই হাসির আড়ালে নীরবে পাকাতে থাকে কুবুদ্ধি, যার পরিণতি কেউ এখনো জানেই না। রাত গভীর হয়েছে। ইসলাম মঞ্জিল ধীরে ধীরে নীরবতায় ঢেকে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ। বাড়ির সবাই যার যার ঘরে ঘুমানোর প্রস্তুত নিচ্ছে। নূর নিজের ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে লাগিয়ে দেয়। ঘরের ভেতরটা হালকা অন্ধকার, শুধু জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকে পড়ছে। বিছানার ধারে বসে নূর একটা লম্বা শ্বাস নেয়। মনের ভেতর হাজারটা চিন্তা, বিয়ে, পরিবার, দাদাজানের কথা। হঠাৎ সে ফোনটা তুলে নেয়। ইরফানকে কল দেয়। হ্যালো, আমার আব্বুর সইয়ের নকল করতে পারিস গাধা? ওপাশ থেকে বিরক্ত গলায় উত্তর আসে, শালা, আমি তোকে হেল্প করছি আর তুই আমাকে গাধা বলছিস? নূর একটু থেমে তারপর নরম স্বরে বলে, আচ্ছা সরি ভাই, ঠিক মতো সই নকল করতে পেরেছিস তো? ইরফান হেসে বলে, আরে নকল বললে তো বুঝতেই পারবি না, একদম আসলের মতো চোখ বন্ধ করে জমা দিস। নূরের বুকের ভেতর জমে থাকা চাপটা যেন হালকা হয়। উফ, শান্তি, তোকে আমি ফুচকা ট্রিট দেবো। এখন রাখি, কাল কথা হবে। এই কথাটা বলে নূর ফোন কেটে দেয়। বিছানায় শুয়ে পড়ে থাকে সে, চোখ তুলে ছাদের দিকে তাকিয়ে থাকে। মাথার ভিতরে একটার পর একটা চিন্তা ঘুরপাক খায়। দাদাজানের সিদ্ধান্ত, পরিবারের প্রত্যাশা, নিজের ভবিষ্যৎ। কলেজ চত্বরে তখন গমগম করছে। চারজন একসাথে প্রায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল, নূর, সাইমা, ইপসিতা আর ইরফান। আজও ইমরান দেওয়া সেই চিঠিটা জমা দিতে হবে, কিন্তু সমস্যা একটাই, চিঠি পাওয়া যাচ্ছে না। ইরফান গতকাল খুব যত্ন করে কাগজটা ব্যাগে রেখেছিল। নূরের আব্বু সই এমনভাবে নিখুঁত নকল করেছিল যে বোঝার উপায় নেই, কিন্তু ব্যাগ থেকে বের করতে গিয়ে হঠাৎ সবাই থমকে যায়। চেন খোলা, কাগজ নেই। নূরের মাথায় যেন আগুন জ্বলে ওঠে। সে ব্যাগ উলটপালট খুঁজতে খুঁজতে বিরক্ত হয়ে বলে, বালের বন্ধু, একটা কাগজ ঠিক মতো রাখতে পারিস না? ইরফান মুখ কুচকে বলে, আরে আমি কি ইচ্ছে করে করছি নাকি বল? সাইমা চারপাশে বারবার তাকাচ্ছে, তার দৃষ্টি ঘুরে ঘুরে কলেজের অফিসের রুমের দিকে, কোথাও যেন তার দাদা দেখে না ফেলে। ইপসিতা নীরবে কাগজ খুঁজতে খুঁজতে বারবার ইরফানের দিকে তাকাচ্ছে, কিন্তু কিছু বলছে না। সবাই এখন ক্যাম্পাসের চারিদিকে খুঁজছে। হঠাৎ ইরফান চিৎকার করে ওঠে, পেয়ে গেছি! তার চিৎকারে সবাই ওর দিকে ছুটে যায়। নূর ঝট করে ভাঁজ করা চিঠিটা হাত থেকে কেড়ে নেয়। ছাড়, অনেক দেরি হয়ে গেছে। এই কথাটা বলে নূর দৌড়ে টিচার্স রুমের দিকে চলে যায়। পিছন থেকে সাইমা চেয়েছে বলে, আরে আবাল, খুলে তো দেখ ওটা কি! কিন্তু কে শুনে কার কথা? নূর ততক্ষণে হাওয়ার মতো উধাও। ইমরানের কেবিনের সামনে এসে নূর গলা পরিষ্কার করে সাহস সঞ্চয় করে আপনার অনুমতি নিয়ে বলে, স্যার আসবো? ভেতর থেকে গম্ভীর গলা, কামিং।
নূর দরজা খুলে ভেতরে ঢুকে চিঠিটা টেবিলের উপর রেখে বলে, দেখে নিন স্যার। ইমরান নূরের অতিরিক্ত আত্মবিশ্বাস দেখে একটু অবাক হয়। সে চিঠিটা খুলে পড়তে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যে তার ভুরু কুঁচকে যায়। এটা তার লেখা চিঠি নয়, আর যেটা লেখা আছে সেটা পড়ে তার চোখ কপালে উঠে যায়। সে ধীরে মাথা তুলে নূরের দিকে তাকায়। নূর দাঁত বের করে হালকা হাসি দিয়ে বলে, ওকে তাহলে হাসি। নূর ঘুরে যেতে চায় কিন্তু যেতে পারে না। হঠাৎ ইমরান উঠে পড়ে বড় বড় পা ফেলে এগিয়ে এসে নূরের হাত চেপে ধরে টান দেয়। নূর অবাক হয়ে তাকায়। ইমরান দরজা লক করে এক ঝটকায় নূরকে দরজার সাথে চেপে ধরে। নূর অবাক হয়ে বলে, কি করছেন স্যার? দুজনের মুখে এত কাছাকাছি যে একজনের নিঃশ্বাস আরেকজনের উপর লাগছে। ইমরান এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে থাকে। ইমরান, মিস নূর, আমার বেড পারফরমেন্স জানার এত আগ্রহ? নূর শুকনো ঢোক গিলে বলে, এসব কি বলছেন স্যার? ইমরান ঠান্ডা গলায় বলে, চিঠিতে তো তুমিই লিখেছিল আমার বডি কাউন্টার জানার এত ইচ্ছে, ইন্টারেস্টিং। এই কথায় নূরের মাথায় যেন রক্ত চড়ে যায়। এত জঘন্য কথা বলার অধিকার এই লোক পায় কীভাবে? নূর তীক্ষ্ণ গলায় বলে, আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি চিবো লুজার। বেড পারফরমেন্স নিশ্চয় তেমনই নর্দমা। এই কথা শুনে ইমরানের মাথা পুরো গরম হয়ে যায়, চোখে আগুন জ্বলে ওঠে। সে দাঁতে দাঁত চেপে বলে, চলো তাহলে বেডে গিয়ে যাচাই করা যাক। এই কথা বলে রাগে মাথায় ইমরান নূরের ঠোঁটে ঠোঁট চেপে। নূর আচমকা আক্রমণে স্তব্ধ হয়ে যায়। পর মুহূর্তে ইমরান দাঁত বসিয়ে দেয়। নূরের চোখে পানি এসে সে সমস্ত শক্তি দিয়ে ইমরানকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। নূর কয়েক কদম পিছিয়ে আসে। ইমরান চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিতে থাকে। নিজের রাগ সামলানোর চেষ্টা করে। তার চোখ লাল হয়ে গেছে। আর এক মুহূর্ত দেরি না করে নূর হুড়মুড় করে রুম থেকে বেরিয়ে দৌড় দেয়। রুমের ভিতরে ইমরান রাগের দেওয়ালে সজোরে এক ঘুষি মারে। নূর দৌড়তে দৌড়তে কলেজ চত্বরে এসে থামে। শ্বাস নিতে পারছে না ঠিকমতো। বুকের ভেতরটা যেন চেপে ধরেছে কেউ। চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। সে হাত দিয়ে মুছতে চায় কিন্তু থামে না। দূর থেকে শাইমা, ইপসিতা, ইরফান ওকে দেখে ছুটে আসে। শাইমা ভয় পেয়ে বলে, নূর এই অবস্থায় কেন? কি হয়েছে? ইরফান হতভম্ব, এই তুই কাঁদছিস কেন? স্যার কিছু বলেছে? ইপসিতা নূরের কাঁধে হাত রাখে। নূর, আমাদের বল কি হয়েছে? নূর কিছুক্ষণ চুপ করে থাকে। কাপা ঠোঁটে বললে, চেপে ধরে। কথা বলতে গেলেই যেন গলা আটকে আসে। সে মাথা নিচু করে বলে, কিছু না, আমি বাড়ি যাব। সাইমা অবাক হয়ে বলে, এইভাবে? ক্লাস তো? নূর আর শোনে না, এক পা পিছিয়ে যায়। চোখে চোখ মেলায় না কারোর সাথে। ইরফান এগিয়ে এসে বলে, নূর প্লিজ। কিন্তু নূর তখনও অনেক দূরে। কাঁদতে কাঁদতে কলেজের গেট পেরিয়ে চলে যায়। পেছনে দাঁড়িয়ে থাকা তিনজন শুধু তাকিয়ে থাকে। কেউ কিছু বোঝে না আসলে হয়েছেটা কি। কলেজ ছুটি হয়ে চারদিকে তখন বিকেলের আলসেমি। ক্যাম্পাসটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। সাইমা, ইরফান আর ইপসিতা তিনজনে একসাথে বের হয়ে কলেজের গেট দিয়ে হাঁটতে হাঁটতে হাসি ঠাট্টা একদম রোজকারের অসভ্যের মতো। কিছু দেওয়ার পর রাস্তা আলাদা হয়ে যায়। সাইমা বাড়ির দিকটা এদিকে, আর ইরফান আর ইপসিতার বাড়ি একই পথে। সাইমা থেমে দুজনের দিকে তাকিয়ে বলে, আমি বাড়ি গিয়ে নূরকে কল করব, তোরা সাবধানে যা। ইরফান হালকা হাসি দিয়ে বলে, হ্যাঁ, কিছু জানতে পারলে বলিস। সাইমা মাথা নেড়ে সামনে এগিয়ে যায়। রিক্সার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। ইরফান আর ইপসিতা পাশাপাশি হাঁটছে। হাঁটতে হাঁটতে হঠাৎ ইরফান কুনুই দিয়ে ইপসিতাকে হালকা খোঁচা মেরে বলে, এই শোন, সেদিন তোর সাথে যে মেয়েটা ছিল শপিং মলে, ওটা কে রে? ইপসিতা হেসে উত্তর দেয়, ও তো আমার কাজিন। ইরফান নাটকীয় ভঙ্গিতে মাথা চুলকে বলে, যাই হোক, কিন্তু মেয়েটাকে আমার বেশ ভালো লেগেছে, একটু সেটিং করে দে না। এই কথা শুনে ইপসিতার বুকের ভিতরটা হঠাৎ কেঁপে ওঠে। সে হাঁটতে হাঁটতে থেমে যায়। ইরফানের সাথে সাথে ঘুরিয়ে তাকিয়ে বলে, এই থামলি কেন? কী হলো? ইপসিতা মনে হয় এই তো সুযোগ, এখনই বলে দিবে সব। কিন্তু পরিচিত মুখটার দিকে তাকিয়ে কথাগুলো গলায় আটকে যায়। ইরফান মজা করে বলে, কী রে, এমন করে তাকিয়েছিস কেন? ভূত দেখছিস নাকি? ইপসিতা হেসে নিজেকে সামনে নিয়ে বলে, ধুর, কিছু না, আমি আমার কাজিনের নাম্বার দেবো, কথা বলে নিস। ইরফান খুশিতে একদম বাচ্চাদের মতো হেসে ওঠে, সত্যি? এই জন্য তোকে আমার এত পছন্দ রে? হাত তুলে বলে, থ্যাংক ইউ দোস্ত। ইপসিতা হেসে মাথা নাড়ে। চোখের কোণে জমে থাকা পানিটা সে লুকিয়ে মুছে নেয়। সাইমা প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু একটা রিকশায় চোখে পড়ছে না। ধীরে ধীরে বিরক্তি চেপে বসে তার উপর। সে মনে মনে ভাবে, ধুর,
হেঁটেই চলে যাব। ঠিক তখনই পরিচিত শব্দে একটা বাইক এসে তার সামনে থামে। এইভাবে হঠাৎ বাইক থামা এই অসভ্যতা সাইমার নতুন না, তো প্রতিবারের মতো সে একটু চমকে যায়। হেলমেট খুলতে পরিচিত মুখটা দেখা যায়, নূরের দাদাভাই আদিল। সাইমা মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। আবার শুরু হলো। আগেও অনেকবার এমন হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে থাকলে আদিল ঠিক কোথা থেকে হঠাৎ করে বাইক এসে হাজির হয়। সাইমা সঙ্গে সঙ্গে সম্মান করে সালাম দেয়। আদিল সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে, নূর কোথায়? এই প্রশ্নে সাইমা একটু থমকে যায়। কি বলবে সে বুঝে উঠতে পারে না। আজকের ঘটনাগুলো মাথায় ঘুরে যায় তার। নূরের কাছ থেকে কিছু না শুনেই সব বলে দেওয়াটা ঠিক হবে না, এই ভেবে সে বলে, আসলে ওর ভালো লাগছিল না, তাই আগেই বাড়ি চলে গেছে। আদিল জানে নূর আগেই বাড়ি গেছে, তবুও সে কিছু না জানার ভান করে ইচ্ছে করেই। আদিল, ও আচ্ছা, তাহলে চলো তোমাকে নামিয়ে দেই। সাইমা তাড়াতাড়ি বলে ওঠে, আরে না না, আমি একাই যেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। আদিল হালকা হেসে বলে, এত কথা বলো কেন? বড়দের কথা শুনতে হয়, তাড়াতাড়ি ওঠো। সাইমা বাধ্য হয়ে জোর করে হাসি এনে বলে, আচ্ছা। মনে মনে ফিসফিস করে বলে, উহ, ভাব দেখো, যেন আমায় বিয়ে করা বর সবসময় ওনার আদেশ মানতে হবে, যত সব। এইসব ভাবতে ভাবতে সে বাইকে উঠে পড়ে, তবে আদিলকে ধরতে সাহস পায় না। আদিল বাঁকা হাসি এসে বাইক স্টার্ট দেয়। হঠাৎ গাড়ি চলতে শুরু করে। সাইমা ভয়ে আর উপায় না পেয়ে আদিলকে শক্ত করে ধরে। এই স্পর্শে আদিল ধীরে ধীরে হঠাৎ যেন এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। বাইকটা এগিয়ে যায় আর সাইমা তখনও বুঝে উঠতে পারে না এই ছোট্ট মুহূর্তটা কত বড় কিছু শুরু করে দিল। রাত নেমেছে, চারিদিকে নিস্তব্ধতা, বাড়িটা যেন ঘুমিয়ে পড়ছে। নূর নিজের রুমে এলোমেলোভাবে শুয়ে আছে, ফোনে জোরে গান বাজছে। মনটা খারাপ হলো, এটা তো তার পুরনো অভ্যাস। হঠাৎ দরজায় টোকা পড়ে। নূর সাথে সাথে গান বন্ধ করে উঠে আসে। দরজা খুলে দেখে তার আম্মু। নূর, আম্মু কিছু বলবে? আম্মু হাতে খাবার নিয়ে ঘরে ঢুকে খাটে বসে পড়েন। তারপর খাবার রেখে শান্ত গলায় বললেন, কাল ছেলের বাড়ির লোক আসবে তোকে দেখতে, কাল কলেজে যাওয়ার দরকার নেই। নূর একেবারে অবাক হয়। সে তৎক্ষণাৎ বলে ওঠে, কিন্তু কালকে তো আমার একটা খুব দরকারি ক্লাস আছে। আম্মু একটু বিরক্ত ভঙ্গিতে বলে, একদিন ক্লাস না গেলে কিচ্ছু হবে না, খেয়ে ঘুমিয়ে পড়। এই কথা বলে তিনি উঠে ঘর থেকে বেরিয়ে যান। দরজা বন্ধ হতে নূরের মাথা যেন হঠাৎ গরম হয়ে যায়। একদিকে আজকে সেই ভয়ঙ্কর ঘটনা, যার রেশ এখনো বুকের ভিতর জ্বলে ওঠে, তার উপর আবার নতুন ঝামেলা। নূর বিরক্ত হয়ে বিছানায় বসে পড়ে, মুখে হাত চেপে বলে, উহ, এখন আবার কি করি? হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসে। চোখ দুটো চকচক করে আছে। হ্যাঁ, ওটাই করতে হবে। এই কথা বলে নূর বিছানা থেকে লাফিয়ে দাদাজানের রুমের দিকে দৌড়ে যায়, যেন শেষ ভরসাটুকু এখানে। নূর ধীরে ধীরে পা টিপে টিপে দাদাজানের ঘরের সামনে এসে দাঁড়ায়। বুকের ভিতরটা দপদপ করছে, যেন শব্দ হলে সব ধরা পড়ে যাবে। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে, তারপর খুব আস্তে করে দাদাজানের ঘরের দরজাটা একটু ফাঁক করে তাকায়। দাদাজান গভীর ঘুমে। নূরের বুক থেকে একটা বড় নিঃশ্বাস বেরিয়ে আসে। চারপাশে আবার তাকায়, কেউ দেখছে না তো? না, কেউ না। যে সাবধানে ঘরের ভিতর ঢুকে পড়ে, পা ফেলতে ফেলতে সোজা চলে যায় দাদাজানের টেবিলের দিকে। টেবিলের উপর রাখা দাদাজানের পুরনো ডায়েরিটা তুলে নেয়। এই ডায়েরি দাদাজানের খুব প্রিয়। তার বাবার সময় থেকে পরিবারের সব ঘনিষ্ঠ মানুষের নাম্বার এখানে লেখা থাকে নাম দিয়ে। কখনো কখনো নূর নিজেও দাদাজানের হয়ে কিছু নাম লিখে দিয়েছে। নূর মন দিয়ে একের পর এক পাতা উল্টাতে থাকে। দুই তিনটা পাতা পর হঠাৎ একটা চোখ নাম পড়ে, আমির নওশাদ। নূরের চোখ চকচক করে ওঠে। সে নিচের দিকে তাকায়। ঠিক সেখানেই আমির নওশাদের ছেলের নাম বলে নিচে লেখা, এবং নাতির নাম্বার বলে লেখা। নূরের মাথার ভেতর দুষ্টু বুদ্ধি কিলবিল করে ওঠে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি এসে তাড়াতাড়ি নিজের ফোন বের করে নাম্বারটা তুলে নেয়। কাজ শেষ। নূর সাবধানে ডায়েরিটা আবার ঠিক আগের জায়গায় রেখে দেয়। তারপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে হালকা দৌড়ে নিজের ঘরে ফিরে আসে। দরজা বন্ধ করে বুকের ভিতরে জমে থাকা নিঃশ্বাস ছাড়ে। তারপর বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ে। চোখ মুখে তখনও দুষ্টুমি ভাব। নূর, আমির নওশাদের নাতি, আমাকে বিয়ে করা খুব শখ না? এবার নূর দেখাবে নূরের জালওয়া। এই কথা বলে চুল হাওয়ায় উড়িয়ে নাম্বারটা কল লাগায়। অন্যদিকে ইমরান চেয়ারে বসে মন দিয়ে কিছু নোট বানাচ্ছিল। কলম চালাতে চালাতে হঠাৎ ফোনে উচ্চস্বর বেজে ওঠে। সে ভুরু কুঁচকে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে লেখা আননোন নাম্বার। একটু বিরক্ত হয়ে কল রিসিভ করে, হ্যালো, কে বলছেন? নূর বড় করে একটা নিঃশ্বাস নিয়ে সুর করে বলে, আপনার দেখাশোনাকালীন বউ এখন আমার বাড়ি আসতে পারবেন? আমার না হওয়া হাজবেন্ড। নূরের কথা শুনে ইমরান একেবারে ভড়কে যায়। চেয়ারে হেলান দিয়ে মনে মনে বিড়বিড় করে, দাদাজান এই মেয়েটাকে আমার নাম্বার দিয়ে দিয়েছে।
নূরের আবার গলার সুর এনে বলে, কি হলো আমার না হওয়া হাজবেন্ড? ইমরান গলা পরিষ্কার করে বলে, কালকে তোমার বাড়ি যাব, এত রাতে কি দরকার? নূর বিছানায় গড়াগড়ি দিয়ে বলে, আরে রাতেই তো শুভ কাজ হয়, আপনাকে কাছে না পেয়ে আমার অঙ্গ পুরো ঝলসে যাচ্ছে। এই কথা শুনে ইমরানের কাশি উঠে যায়। একটু থেমে নিজেকে সামলে বাঁকা এসে বলে, সরি, আপনি রং নাম্বারে কল করেছেন। ফায়ার ব্রিগেডে কল করুন, দায়িত্ব নিয়ে আপনার আগুন নিভিয়ে দেবে। নূর বিছানায় আরও গড়াগড়ি দিয়ে বলে, হ্যাঁ, আপনি একমাত্র আপনি পারবেন। এই এক সেকেন্ড, আপনার মেশিন আবার খারাপ নয় তো? আমার কিন্তু স্ট্রং মেশিন চাই। হ্যাঁ, ইমরান এবার আর শান্ত থাকতে পারে না, দাঁত চিপে বলে, আমার মেশিন এত স্ট্রং যে প্রথম রাতে আপনাকে অজ্ঞান করার ক্ষমতা রাখে। আপনি এক কাজ করুন, ঠিকানাটা পাঠিয়ে দিন, আমার মেশিনের কার্যকারিতা বুঝিয়ে দিয়ে আসি। এই কথা শুনে নূরের কানে যেন গরম ধোঁয়া বেরিয়ে এসে সে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, মাথার ভিতর সব গুলিয়ে যাচ্ছে। এক সেকেন্ড দেরি না করে হঠাৎ করে ফোন কেটে দেয়, বিছানায় সোজা হয়ে বসে ফিসফিস করে বলে, এখন কি হবে? আমার জালোয়াতা কাজই করলো না। সারাটা দিন কেটে গেছে। নওশাদ মহল আজ যেন আলাদা আলোয় ঝলমল করছে। বাড়ির ভেতরে একটা ব্যস্ততা। দাদাজান আর ইমরানের আব্বু একসঙ্গে নানা রকম মিষ্টি আর ফল আর উপহার নিয়ে বেরোচ্ছে। আজ তারা ইসলাম মঞ্জিলে যাবেন মেয়ে দেখতে। দাদাজানের মুখে হাসি রাখা বড়ই দেয়। বিকেল গড়িয়ে আসতে তিনি বাড়ির সবাইকে ডেকে তাড়াতাড়ি দিতে শুরু করলেন। কিন্তু বড় সমস্যাটা হলো, যার জন্য এত আয়োজন মেয়ে দেখা সেই বাড়িতে নেই। সায়মা সিঁড়ি দিয়ে নামতে নামতে, আব্বু, দাদাজান দা ভাই বলল সবাইকে বের হতে, দা ভাই ডাইরেক্ট ওখানে চলে যাবে। কথাটা শুনে সবাই খুশি হয়ে যার যার কাজে লেগে যায়। সাইমা নিজের ঘরে ঢুকে দেখে ফোনটা বেজে উঠছে। ফোনটা হাতে নিয়ে ওপাশ থেকে নূরের ভেবা কান্না শুরু করলে। সাইমা অবাক হয়ে বলে, কিরে এরকম কাঁদছিস কেন? নূর কান্নার ফাঁকে বলে, আমি বরবাদ হয়ে গেলাম রে বান্ধবী। সাইমা ভুরুকুচকে বলে, কী সব বলছিস, আসল কাহিনী কি? আজকে আমাকে দেখতে আসবে, কিছু একটা আইডিয়া দে প্লিজ। সাইমা হালকা হাসে বলে, আইডিয়া কি আছে, দেখতে আসলে কি বিয়ে হয় নাকি? নূর একটু থেমে গিয়ে জিজ্ঞাসা করে, তুই শিওর বিয়ে হবে না? সাইমা নিশ্চিত গলা বলে, একদম না, চিল কর। ঠিক তখনই বাইরে থেকে নয়না নায়সাদ ডেকে ওঠেন, সাইমা তোর হলো, তাড়াতাড়ি নিচে নেমে আয়। সাইমা তাড়াতাড়ি বলে, আচ্ছা শোন, আমি একটা জায়গায় যাচ্ছি, এসে তোকে কল করব। ওপাশ থেকে নূর মুখ বেঁকে বলে, দূরা শয়তানি। ফোন কেটে যায়। সাইমা হালকা হাসে আর নূর ফোন হাতে নিয়ে ভাবে আজকের দিনটা যে কী নিয়ে আসছে। ইসলাম মঞ্জিল রান্নাঘরে রুনের আম্মু ব্যস্ত। একবার রান্নায় তাকিয়ে তরকারি হাঁড়ি দেখে নিচ্ছেন, আবার দৌড়ে এসে ডাইনিংয়ের টেবিলে খাবার সাজিয়ে দিচ্ছেন। প্লেটগুলো একটার পর একটা ঠিক জায়গায় বসাচ্ছেন, কোথাও যেন কোনো ঘাটতি না থাকে। মাঝে মাঝে রান্নার দিকে তাকিয়ে নিশ্চিত হচ্ছেন সব ঠিক আছে কিনা। বাইরের ঘরে দাদাজন সোফায় বসে আছে, হাতের ঘড়িটার দিকে বারবার তাকাচ্ছে, মুখে একটা চাপা উত্তেজনা। কখন তার ছোটবেলার বন্ধু পরিবার নিয়ে আসবে, এই অপেক্ষাটা যেন আজ সবচেয়ে ভারী। ঠিক তখনই দরজার শব্দ। নূরের আব্বু নানা রকম মিষ্টির প্যাকেট হাতে ঢোকেন। দাদা যেন একটু সোজা হয়ে বসে বলেন, তুই এসেছিস? তারপর প্যাকেটগুলোর দিকে তাকে ভুরু কুচকে বলেন, বলছি কি, বেশি করে মিষ্টি এনেছিস তো? আশা সাহেব হেসে উত্তর দেন, তুমি চিন্তা করো না আব্বু, আমি অনেক মিষ্টি এনেছি। এই সময় দাদাজানের চোখ চারপাশে খোঁজে। তিনি জিজ্ঞাসা করেন, নূরের আম্মু কই গেল? নূর কি রেডি হচ্ছে? নূরের আম্মু রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে, একটু আগে ইপসিতা এসেছে, ও ঠিক নূরকে রেডি করে দেবে আব্বু। কথাটা শুনে দাদাজান হেসে ওঠেন। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার নূরমা এমনিতে সুন্দর লাগে। নূরের রুমে ভারী একটা চাপা পরিবেশ। ইপসিতা মুখ গোমরা করে বিছানায় এক কোণে পাশে বসে আছে, হাঁটুতে কোনোই ঠেকিয়ে চুপচাপ মেঝের দিকে তাকিয়ে আছে। আর নূর, সে এক মুহূর্ত স্থির থাকতে পারছে না, কখনো জানলার কাছে, কখনো দরজার পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। আবার হঠাৎ করে রুমের ভেতরে পায়চারি শুরু করছে। এই অবস্থা থেকে ইপসিতা বিরক্ত হয়ে বলে, আহ নূর, একটু শান্ত হয়ে বসতো। নূর থেমে যায়, এক মুহূর্ত তাকিয়ে থাকে ইপসিতার দিকে, তারপর হঠাৎ বিস্ফোরণের মতো বলে ওঠে, এই, তুই এত শান্ত আছিস কী করে বলতো? ইরফান তোকে বলেছে তোর কাজিনের নাম্বার দিতে, আর তুই বলছিস দিবি মানে? তখন বলতে পারছিস যে তুই ওকে ভালোবাসিস? ইপসিতা চোখ নামিয়ে বলে, গলার চাপা কষ্ট নিয়ে বলে, আমি চেষ্টা করেছিলাম, হয়নি। নূর একটু নরম হয়, সে ইপসিতার পাশে এসে চোখে মুখে দুষ্টু ঝিলিক, নূর শোন,
আমার একটা পুরনো সিম কার্ড আছে, এটা তোকে দেবো। আর তুই এই সিম কার্ড দিয়ে ইরফানকে কল করবি আর বলবি তুই ইপসিতার কাজিন। তারপর আস্তে আস্তে ওর সঙ্গে প্রেম করবি। আর যখন ও পুরোপুরি তোর প্রেমে পড়বে তখন ওকে সত্যিটা বলবি। ইপসিতা চমকে উঠলো, পাগল নাকি? না না, এটা ঠিক না। নূর ভুরু কুচকে বলে, আরে ভাই সব ঠিক, আমার কথা শোন, নইলে কিন্তু তোর মাল অন্য কারো হয়ে যাবে। ইপসিতার মুখ আরও মলিন হয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলে, ঠিক আছে, ট্রাই করবো। নূর হাফ ছেড়ে বাসে, হাসতে হাসতে বলে, ওহ, এই না হলে আমার বন্ধু। ঠিক তখনই দরজায় নখের শব্দ। আদিল, তাড়াতাড়ি নিচে আয় ডাইনি, ওনারা চলে এসেছেন। নওশাদের পরিবার সবাই ডাইনিং রুমে সবাইগুলোতে বসে পড়ছে। ঘরের ভেতরে আলাদা উত্তেজনা, আলাদা ব্যস্ততা। দুই দাদাজান অনেকদিন পর মুখে মুখে বসে গল্প বলায় মগ্ন। পুরনো দিনের গল্প, হাসি, বন্ধুত্ব সব মিলিয়ে সময়টা যেন পিছন ফিরে গেছে। নুরের আম্মু একবার রান্নাঘর, একবার ডাইনিং রুম, কখনো মিষ্টি এগিয়ে দিচ্ছে, কখনো নাস্তা, কখনো পানি। ইমরানের আম্মু হেসে বললে, আপনাকে এত ব্যস্ত হতে হবে না, মিষ্টি পরে খাওয়া যাবে, আগে আপনাদের মেয়েকে দেখি। নূরের আম্মু হেসে উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ, নূর এখনই চলে আসবে। এই ফাঁকে নূরের আব্বু আর ইমরানের আব্বুর মধ্যে গল্প শুরু হয়েছে। ব্যবসা, পুরনো পরিচয়, সংসারের নানা কথা সবই চলছে। হঠাৎ নূরের দাদাজান চারপাশে তাকিয়ে বলে, কিরে আমির, তোর নাতি কোথায়? ঠিক তখনই দরজা দিয়ে ইমরানকে ঢুকতে দেখা যায়। কালো শার্ট, কালো প্যান্ট, পুরো গেটআপে আত্মবিশ্বাস হয়েছে। ধীর পায়ে, গম্ভীর ভঙ্গিতে ইমরানের সামনে এগিয়ে আসে। সাইমের সঙ্গে সঙ্গে বলে ওঠে, ওই তো দা ভাই চলে এসেছে। ইমরান এগিয়ে এসে সবার দিকে তাকিয়ে সালাম দেয়। সবাই হাসি মুখে সালামের উত্তর দেয়। তারপর ইমরান সোফায় বসে পড়ে। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে নিচে নামে আদিল। ইমরানকে দেখে সে হঠাৎ চমকে যায়। আরও বেশি চমক যায় ইমরানের পাশে সাইমাকে দেখে। ইমরান, তুই এখানে? আদিল অবাক হয়ে বলে। ইমরান উঠে দাঁড়িয়ে ভুরু কুচকে বলে, আমারও সেম প্রশ্ন। নুরের আম্মু হেসে বলে, তোমরা একে অপরকে চেনো নাকি? আদিল, হ্যাঁ, আমরা একই স্কুলে পড়তাম, হঠাৎ করে ও বাইরে চলে যাওয়া আর দেখা হয়নি। ইমরানের দাদাজান খুশি হয়, বাহ, তাহলে তো খুব ভালো কথা, তোমরা বন্ধু, তোমার বোনেরা বড় হতে চলেছ। আদিল চোখ বড় বড় করে বলে ওঠে, রিয়েলি? তারপর ইমরানের দিকে তাকিয়ে বলে, ভাই একটু এদিকে আয়। এই বলে আদিল ইমরানকে নিয়ে একটু পাশে সরে যায়। ইপসিতা নূরকে নিয়ে ধীরে ধীরে নিচে নামে। ড্রয়িং রুমে চোখ একসঙ্গে সিঁড়ির দিকে ঘুরে যায়, শুধু ইমরান ছাড়া। নূরের আম্মু হাসি মুখে বলে ওঠেন, ওই তো নূর এসেছে। নূর পরেছে একটা গাঢ় বেগুনি রঙের স্যুট, মাথার উপর ওড়নাটা তুলে বড় করে ঘোমটা দিয়েছে, যাতে করে মুখটা প্রায় পুরোপুরি ঢাকা থাকে। ভয় আর অস্বস্তি সব একসঙ্গে লুকিয়ে আছে আর সেই ঘোমটার আড়ালে। ইমরানের দাদাজান হেসে পড়ে, দেখি দেখি আমার নাতবউকে। ইমরানের আম্মু উঠে এসে নূরের হাত ধরে নিয়ে গিয়ে সাইমার পাশে বসান। সাইমা অবাক হয়ে নূরের দিকে তাকিয়ে থাকে। নূরের আম্মু হেসে বললেন, নূর, ঘোমটাটা একটু তোলো, ওনারা তোমাকে দেখতে এসেছে। নূরের আব্বু মেয়ের কারিসাজি বুঝে হেসে ফেলে। আসলেও লজ্জা পাচ্ছে। নূর ধীরে ধীরে ওড়নাটা একটু সরায়, কিন্তু চোখ নামিয়ে রাখে। কারো দিকে তাকানোর সাহস হয় না। এদিকে ইপসিতে সাইমার দিকে হা করে তাকিয়েছে, কারণ আজ সকালে সাইমা ইপসিতাকে বলেছিল তার দাদাভাইয়ের জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা। তবে কি সেটা সেই মেয়েটাই নূর? হঠাৎ সাইমা বলে ওঠে, তুই তুই এখানে? নূর অবাক হয়ে সাইমার গলার আওয়াজে চোখ তুলে পাশে ফিরে তাকায়, দেখে সাইমা তার পাশে বসে আছে। ইমরানের আম্মু হেসে বলে, তুই কি নূরকে চিনিস? সাইমা অবাক হয়ে মাথা নাড়ে। নূর কটমট করে সাইমার দিকে তাকিয়ে থাকে। ইমরানের আম্মু, নূরকে আমার খুব পছন্দ হয়েছে আব্বু। কী গো, তুমি কিছু বলো। ইমরানের আব্বু হেসে বলে, আমি কি বলবো, আব্বু যা ঠিক করবেন সেটাই হবে। ইমরানের দাদাজান খুশিতে হেসে ফেলে, তাহলে বিয়ে ফাইনাল। দুই দাদাজান আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে। নূরের আম্মু আর আব্বু হাসতে হাসতে বলে, তাহলে এবার মিষ্টি খাই। সবাই একসঙ্গে হেসে ওঠে, কিন্তু নূরের মাথার ভেতর যেন বাজ পড়ে। সে ঘোমটা আড়ালে দাঁতে দাঁত চেপে সাইমাকে মনে মনে ইচ্ছে মতো গালাগালি দিতে থাকে। ইমরানের দাদাজান, তাহলে এখন আমরা, মনে হয় ওরা দুজন একটু আলাদা করে কথা বলুক। নূরের আব্বু মাথা নেড়ে বলে, হ্যাঁ, এটাই ঠিক হবে। ইপসিদামা, ওদের দুজনকে একটু উপরের রুমে নিয়ে যাও। ইপসিদা হেসে নূরের হাত ধরে টেনে নিয়ে যায়। আদিল ইমরানের কানে কানে ফিসফিস করে বলে, ভাই সাবধান থাকবি, ছোবল মারতে পারি কিন্তু। ইমরান বাঁকা হেসে বলে, বেশি ফসফস করলে তেল ঢেলে দিব। আদিল, শরম কর ভাই, আমি ওর দাদা হই। রুমের ভেতরে ঢুকতেই নূর ইপসিতার হাত চেপে ধরে, তার চোখে ভয় ও কণ্ঠে কাঁপুনি। ভাই, এবার কি করব? তারপর রাগে ক্ষোভে এক নিঃশ্বাসে বলে ওঠে, ওই সাইমা কুত্তি বলল দেখতে আসলে বিয়ে হয় না, আর এদিকে নিজেই তার পরিবার নিয়ে দেখতে এসেছে। ইপসিতা কেন জানি হঠাৎ হাসি পায়। সে হাসতে হাসতে বলে, সেটাই তো দেখলাম, যাই হোক,
তুই কথা বল, আমি পাশের রুমে আছি। নূর সঙ্গে সঙ্গে আটকে উঠে বলে, এই না না, তুই কোথাও যাস না প্লিজ। ইপসিতা বলে, সে কী করে হয়, তোদের মাঝে আমি কি করে থাকবো? এই কথা বলে সে নূরের হাত ছাড়িয়ে জোরে হেসে দৌড় দেয়। নূর দাঁত চিপে ফিস করে বলে, শালা তোরা সব কটা দুমুখো সাপ, বন্ধু নামের কলঙ্ক। সে একা রুমের মাঝখানে দাঁড়িয়ে থেকে বুকের ভেতর ধুকপুকানি। ঠিক সেই মুহূর্তে দরজার ওপাশ থেকে গম্ভীর একটা কণ্ঠ ভেসে আসে, ইমরান, আসবো? নূরের ভেতর বুকের ভেতরটা কেঁপে ওঠে। এই মুহূর্তে পালানোর উপায় নেই। এখন সামনে যাওয়া হবে, তাকে সামনাসামনি মোকাবেলা করতে হবে। নূর ঘোমটা দিয়ে মুখটা ভালো করে ঢেকে নেয়। চোখ নামানো, বুক ধুপকানে চলছে। এই মুহূর্তে তার ভেতরটা ভয়টা লুকানোর চেষ্টা করছে। ইমরান ভুরু কুচকে নূরের সামনে এসে দাঁড়ায়। নূর সঙ্গে সঙ্গে ভয় পেয়ে পিছনে ঘুরে তাকায়। ইমরান বুঝতে পারছে মেয়েটা তাকে ভয় পাচ্ছে। সে গলা পরিষ্কার করে স্বাভাবিক ভঙ্গিতে বলে, আপনি মিস নূর? আমার আপনার হাবি কি? নূরের মাথার ভেতর এক অন্য যুদ্ধ। যেভাবেই হোক এই বিয়েটা ভাঙতে হবে। সে একটাই ফন্দি ঘুরছে মনে মনে। বুকে সাহস সঞ্চয় করে নূর কথা বলা শুরু করে। আমার হবি? আমার হবি রোজ সে ড্যাশ রোজ 4 বার না করলে হয় না। এই কথা বলে মিটমিট করে হাসে এমনভাবে যা ইমরানের চোখে পড়ে না। ইমরান বাঁকা হেসে চেয়ারে বসে পড়ে। একদম নির্লজ্জ ভঙ্গিতে বলে, আই লাইক ইট। বিয়ের পর 4 বার কেন, 10 বার করতে পারবেন? দরকার পড়লে প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় শুরু করব। নূর অবাক হয়ে যায়। এই উত্তর সে একদম আশা করেনি। নূর, হোয়াট? আপনি এটা জানার পর আমাকে বিয়ে করবেন? ইমরান চেয়ার থেকে উঠে নূরের দিকে এগিয়ে এসে নূর ওনার ফাঁক দিয়ে তাকিয়ে ভয় পেয়ে আবার পিছিয়ে যায়। ইমরান থামে না, একবার তার কাছে এসে দাঁড়ায়। তারপর মুখটা নূরের কানের কাছে এনে ফিসফিসিয়ে বলে, আপনি কাল আমার মেশিন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এখন বিয়ে করে আমার মেশিনের কার্যকারিতা না দেখানো পর্যন্ত আপনার নিস্তার নেই। নূরের গলা শুকিয়ে আসে, মনে মনে নিজেকে গালি দেয়। কাল রাতে এই লোকটাকে ফোন করলেই বা কেন? নূর আবার একটু সাহস জোগাড় করে বলে ওঠে, আমি আপনাকে বিয়ে করব না, দেখি আপনি কি করেন। ইমরান হাসি পেয়ে যায়। এইটুকু মেয়ে তাকে চ্যালেঞ্জ করছে। সে তো এমনিতেই বিয়ে করতে চায়নি, কিন্তু এই মেয়েটাকে ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। ইমরান ঠান্ডা গলায় বলে, বিয়ে আজই হবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বেবি। এই কথা বলে সে গটগট পায়ে করে রুম থেকে বেরিয়ে যায়। নূর হা করে তাকিয়ে থাকে। তার কথা আটকে গেছে, মাথার ভেতর সব এলোমেলো হয়ে যাচ্ছে। ইমরান গটগট করে সিঁড়ি বেয়ে নিচে নামে। তার চোখে মুখে কোনো দ্বিধা নেই, চোখে অদ্ভুত এক দৃঢ়তা। ডাইনিং রুমে তখনও সবাই বসে আছে। দুজন দাদাজন গল্পে মশগুল। নূরের আব্বু আম্মু মিষ্টি এগিয়ে দিচ্ছে। সাইমা আর ইপসিতা ফিসফিস করে কী যেন কথা বলছে। ইমরান সোজা গিয়ে সবার মাঝখানে দাঁড়ায়। হঠাৎ এই ভঙ্গি দেখে সবাই থমকে যায়। ইমরানের দাদাজন অবাক হয়ে বলে, কিরে, কথা বলা হয়ে গেল? ইমরান গলা পরিষ্কার করে এক নিঃশ্বাসে বলে, আমি আজই কাবিন করতে চাই। 1 সেকেন্ডের জন্য পুরো ঘর নিস্তব্ধ। এক মুহূর্তের জন্য সবাই চমকে ওঠে। তারপর অবাক মুখগুলো ধীরে ধীরে হাসি ফুটে ওঠে। নূরের আব্বু অবাক হলেও খুশি গলা বলে, আজই? ইমরান হালকা এসে বলে, হ্যাঁ। নূরের আম্মু একবার ইমরানের দিকে, একবার সবার দিকে তাকায়। এটা তো খুশির কথা। ইমরান আব্বু হাসতে হাসতে বলে, আমাদের কোনো আপত্তি নেই। আদিল হালকা হাসে মাথা নাড়ে। দুই দাদা যেন একে অপরের দিকে তাকে হাসেন। নূরের দাদাজান বলে, ছেলে যখন নিজ দায়িত্ব নিতে চাইছেন তখন আর দেরি কেন? ঘরের ভেতর মুহূর্তে আনন্দের আবহ ছড়িয়ে পড়ে। হাসি, সম্মতি, সন্তুষ্টির মুখ সব মিলে সিদ্ধান্তটা খুব সহজ হয়ে যায়। ইমরানের আম্মু উঠে দাঁড়িয়ে সাইমা আর ইপসিতার দিকে তাকায়। সাইমা, ইপসিতা, তোমরা দুজনে গিয়ে নূরকে রেডি করে নিচে নিয়ে আসো। সাইমা এক মুহূর্ত অবাক হয়ে যায়, তারপর চোখ বড় করে হেসে বলে, এখনই আম্মু? আম্মু হাসতে হাসতে বলে, হ্যাঁ এখনই। ইপসিতা নূরের আম্মুর দিকে তাকিয়ে মুচকি এসে মাথা নাড়ে। চল সাইমা, উপরে যাই। দুজন একসাথে সিঁড়ি দিয়ে এগিয়ে যায়। এদিকে দুই দাদাজানের উঠে দাঁড়ান, মুখে আলাদা এক রকমের আনন্দ, চোখে দীপ্তি। নূরের দাদাজান খুশি করে বলে, আমি তাহলে দেরি না করে কাবিনের ব্যবস্থা শুরু করি। ইমরানের দাদাজান হেসে বলে, হ্যাঁ, কাজীকে খবর দে। নূরের আব্বু সঙ্গে সঙ্গে ফোন করেন। আমি কাজীকে ফোন দিছি। ঘরের ভিতরে হঠাৎ ব্যস্ততা শুরু হয়ে গেল। নূরের আম্মু আবেগে বলে ওঠেন, এত তাড়াতাড়ি ভাবিনি, কিন্তু মনটা শান্ত হয়ে গেল। দুই দাদাজান পাশাপাশি দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে হাসেন। পুরনো বন্ধুত্ব বন্ধন যেন আরও শক্ত হয়ে গেল। ইপসিতা আর সাইমাদ সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠে নূরের রুমের সামনে এসে দাঁড়ায়। হালকা উত্তেজনা, হালকা আনন্দ,
দুজনের মনে একরাশ কৌতূহল। সাইমা দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে, ইপসিতার সঙ্গে সঙ্গে ঢুকে পড়ে। দুজনে একসাথে থমকে যায়। পুরো রুম ফাঁকা, খাট, আলমারি, চেহারা সব ঠিকঠাক, কিন্তু নূর নেই। ইপসিতা ভুরু কুচকে চারপাশে তাকিয়ে থাকে। কী ব্যাপার বলতো, কোথায় গেল নূর? সাইমা একটু ভেবে বলে, হয়তো ওয়াশরুমে গেছে। এই বলে সাইমা দ্রুত ওয়াশরুমের দরজার সামনে গিয়ে নক করে। কোনো সাড়া নেই, দরজা খোলা, ভেতরে কেউ নেই। সাইমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। ঠিক তখনই ইপসিতা ব্যালকনির দিকে এগিয়ে যায়। এক পা এগোতে সে চিৎকার করে ওঠে, সাইমা! সাইমা দৌড়ে ব্যালকনির দিকে যায়, যা দেখে তার মাথা ঘুরে যায়। ব্যালকনি থেকে একটা কাপড় বাঁধা নিচের দিকে ঝুলছে। সাইমার ঠোঁট কাঁপতে কাঁপতে বলে, ভাই, নূর পালিয়ে গেছে। ইপসিতা হতভম্ব হয়ে বলে, এখন কি হবে? ও আমাদের না বলে চলে গেল। তারপর রাগে ক্ষোভে সাইমার দিকে তাকিয়ে বলে, আর তুই বা কেমন আবার নিজের ভাইয়ের বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছিস আর মেয়েটার নাম জানতে পারিস নি? সাইমা মাথা চুলকে চুলকে অসহায়ভাবে বলে, ভাই, আমি কি করে জানবো ওটা নূর? আমার দা ভাই তো জানে না ওটা নূর। ইপসিতার চোখ বড় করে বলে, তোর দা ভাই তো প্রথম দেখতে এসেছে, জেনে কি করবে? সাইমা, আমার দাদা ভাই তো আমাদের কলেজে কেমিস্ট্রি প্রফেসর। ইপসিতা একদম চমকে গিয়ে চিৎকার করে বলে ওঠে, কি? তার মাথায় সব কিছু হঠাৎ পরিষ্কার হয়ে গেল। এজন্য নূর পালিয়েছে নাকি? সাইমা হতভম্ব করে বলে, আই ডোন্ট নো। ও তো বড় ঘোমটা দিয়েছিল। তারপর ধীরে ধীরে বলে, আমার দাদাভাইকেও দেখেনি, দেখলে আসলে বিয়েতে রাজি হতো না। সাইমা আর ইপসিতে একে অপরের দিকে তাকিয়ে এক মুহূর্তে দাঁড়িয়ে থাকে। দুজনের মুখ ফ্যাকাশে, বুক ধুকপুক করছে। তারপর দেরি না করে দুজনে একসাথে দৌড়ে সিঁড়ি দিয়ে ছুটে যায় নিচে। তখন ডাইনিং রুমে কাবিনের ব্যবস্থা চলছে। কোথাও কেউ ফোন করছে, কেউ কাগজ গোছাচ্ছে। দুই দাদাজনে হাসি মুখে পাশে বসে আলোচনা করছে। সাইমা সিঁড়ি দিয়ে নামতে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, আম্মু, দাদাজান সবাই একসাথে তাকিয়ে থাকে। ইপসিতা কাপা গলায় বলে, নূর উপরে নেই। নূরের আম্মু হঠাৎ উঠে দেন, মানে? সাইমা গলা শুকিয়ে আসা সত্ত্বেও বলে, ও পালিয়ে গেছে। এক মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। নূরের আব্বু বিশ্বাস করতে না পেরে বলে ওঠে, কি বলছো? ইপসিতা দ্রুত বলে, রুম ফাঁকা, ওয়াশরুমেও নেই। সাইমা চোখ নামিয়ে বলে, ব্যালকনিতে কাপড় বাঁধা নিচে ঝুলছে। এই কথা শুনে নূরের আম্মুর হাত থেকে পানির গ্লাস পড়ে যায়। চোখ বড় বড় হয়ে যায় তার। ইয়া আল্লাহ! নূরের দাদাজন ধাক্কা খাওয়ার মতো হয়ে বসে পড়েন। এই মেয়ে কী কাণ্ড করলো! ইমরানের দাদাজন একবারে থমকে যায়। হাসি মুহূর্তে মিলিয়ে যায়। ইমরানের চোখে কোনো বিস্ময় নেই, বরং অদ্ভুত এক কঠিন দৃঢ়তা। নূরের আব্বু রাগে অপমানে গলা কাঁপতে কাঁপতে বলে, এই মেয়ে শেষ পর্যন্ত আমাদের মান সম্মানটা মাটির সঙ্গে মিশিয়ে দিল। কথাটা বলে তিনি সোফায় হাতলে জোরে হাত রাখেন। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়েছে। কেউ কথা বলছে না, কেউ চোখ তুলছে না। আদিল এতক্ষণ চুপ করে সব দেখছিল। ধীরে ধীরে সামনে এসে নরম বলল, আব্বু, আপনি তো জানেন নূরের মাথার ভিতর এখনও বাচ্চামি রয়ে গেছে। ও ভয় পেয়ে এমন করছে। নূরের আম্মু সঙ্গে সঙ্গে তাকে বললেন, ভয়? ও এখন ছোট নয়, মেয়ে নয়, আদিল। ইমরান আম্মু তখন শান্ত স্বরে বলছে, আমিও বলছি না ও ঠিক করেছে, কিন্তু ভয় পেলে মানুষ অনেক ভুল সময় ভুল সিদ্ধান্ত নেয়। আমাদের উচিত ওকে আগে বুঝিয়ে বলা। ইমরান আব্বু, যা হয়েছে হয়েছে, এখন একটাই কথা সবচেয়ে জরুরি, নূরকে ফিরিয়ে আনতে হবে। ইমরান দাদাজান ধীরে মাথা নেড়ে বলেন, হ্যাঁ, ও যদি বিয়ে করতে না চায় জোর করে লাভ নেই, কিন্তু ঘরের মেয়েকে এভাবে ছেড়ে দেওয়া যায় না। এই কথার মাঝে ইমরান ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। এতক্ষণ সে চুপ ছিল, কিন্তু তার চোখে এখন একরকম অদ্ভুত দৃঢ়তা, যেন সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে ফেলেছে। সে সোজা নূরের আব্বু আম্মুর সামনে দাঁড়িয়ে বলে, আমি একটা কথা জানতে চাই। ঘরের সবাই তার দিকে তাকায়। ইমরান, আপনারা কি আমাকে আপনার মেয়ের জামা হিসেবে পছন্দ করেন? নূরের আব্বু একটু থেমে উত্তর দেয়, তোমার মতো ছেলেকে কে না চায় বাবা? ইমরানের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে। ওই চোখ দুটো ভীষণ সিরিয়াস। সে বলে, তাহলে আমি যাচ্ছি, আপনার মেয়েকে এনে বিয়ে করেই ফিরবো। এই কথা ঘরের ভিতরে যেন আবার একটা শোরগোল হয়ে গেল। ইমরানের দাদা যেন বিস্ময় বলে, তুই সত্যি বলছিস? ইমরান এক চুলো দ্বিধা না করে বলে, হ্যাঁ। তারপর সে আদিল ও সাইমার দিকে তাকে বলে, তোদের ফোন বের কর, কাজী নিয়ে রেডি থাক। আদিল ও সাইমা দুজনে একসাথে মাথা নাড়ে। কথা বলা ভাষা যেন হারিয়ে ফেলেছে। নূরের আম্মু এগিয়ে এসে কৃতজ্ঞতা বলে বলে, অনেক ধন্যবাদ বাবা, ও আসলে একটু বেশি চাঞ্চল, বোঝে কম। ইমরান শান্ত স্বরে বলে, সব দায়িত্ব আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্ব নিচ্ছি। একটু থেমে আবার বলে, শুধু ওর একটা ছবি দরকার, খুঁজতে সুবিধা হবে। আদিল চোখ বড় করে তাকিয়ে থেকে, তুই এখন ওকে দেখিসনি? এই প্রশ্নে সাইমা আর ইপসিতে একে অপরের দিকে তাকায়। সাইমা ধীরে এগিয়ে এসে বলে, ছবি লাগবে না, তুই ওকে চিনিস? ইমরান ভুরু কুচকে তাকায়। সাইমা শান্ত গলায় বলে, ও আমার বন্ধু নূর,
কলেজে যার সাথে তো ধাক্কা লেগেছিল। এই কথা শুনে ইমরানের মাথার ভিতর সব কিছু একসাথে পরিষ্কার হয়ে যায়। এই ঘটনা, চ্যালেঞ্জ, পালিয়ে যাওয়া সব মিলতে থাকে। সে হালকা হাসে, নিজের মানে ফিসফিসিয়ে বলে, মিস নূর আমাকে চ্যালেঞ্জ দিয়ে পালালেন? দ্যাট ইজ নট ফেয়ার। তার চোখে একরকম জেদ জ্বলে ওঠে। এটা কিন্তু ঠিক না। বিয়ে তো হবে, আর আজকে হবে। কথাটা মনে মনে বলে ইমরানের এক মুহূর্ত দেরি না করে ইসলাম মসজিদ থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ আগে ব্যালকনি গ্রিল ধরে নূর কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে নিচে তাকাতেই বুকের ভেতরটা ধক করে ওঠে। তবু ভয়কে জোর করে গিলে ফেলে। আজ না পালালে আমি শেষ। ভাগ্যিস ওনার ফাঁক দিয়ে মুখটা দেখেছিলাম। নিজের সাথে ফিসফিস করে এসে বলে। শাড়ির আঁচল আর ওড়না দিয়ে বাঁধা কাপড়টা শক্ত করে ধরে নূর ধীরে ধীরে নিচে নামতে থাকে। হাত কাঁপছে, পা কাঁপছে, কিন্তু মাথার ভিতরে একটাই কথা, ইমরান। তার চোখ, তার হাসি আর কথা, বিয়ে তো হবেই, আজকে হবে। নূরের চোখে পানি চলে আসলো। আমি তো মজা করছিলাম, আমি তো সত্যি বিয়ে করতে চাইনি। পা মাটিতে পড়তে সে আর এক মুহূর্ত দাঁড়ায় না, চুপচাপ গেট পেরিয়ে দৌড়াতে থাকে অন্ধকার রাস্তায়, চুল এলোমেলো, শ্বাস ভারী। একটা রিক্সা দাঁড়িয়ে থাকতে দেখে নূর দৌড়ে গিয়ে বলে, কাকা বাস স্ট্যান্ড, তাড়াতাড়ি। পেছনে তাকিয়ে একবার শুধু বলে, মাফ করে দিও আম্মু আব্বু, বল আমি পারিনি তোমাদের কথা রাখতে। বর্তমান ইমরান গাড়ি চালাতে চালাতে হঠাৎ ফোনটা কানে তোলে। চোখ রাস্তা ছেড়ে যায় না, কণ্ঠ শান্ত কিন্তু ভয়ঙ্করভাবে নিশ্চিত। ইমরান, আমি একটা নাম্বার পাঠিয়েছি, ওটার লোকেশন ট্র্যাক করো। এই মুহূর্তে কোথায় আছে আমাকে জানাতে হবে। আর এক সেকেন্ডও না থেমে ফোন কেটে দেয়। গাড়ির ভেতরে নিস্তব্ধতা, শুধু ইঞ্জিনের শব্দ আর ইমরানের ঠোঁটে হালকা এক চিলতে হাসি। 2 মিনিটও কাটে না, ফোন ভাইব্রেট। ইমরান এক নাম্বার স্ক্রিনে দেখায়, লোকেশন বাস স্ট্যান্ড। তার ঠোঁটে কোণে হাসিটা গাঢ় হয়, পেয়ে গেছি। হাত শক্ত করে স্টিয়ারিং চেপে ধরে আরও স্পিড বাড়িয়ে দেয়। বাসের জানলার পাশে বসে আছে নূর, মাথায় ওড়নাটা ঠিক মতো টানা, চোখে জমে থাকা পানি লুকোনোর চেষ্টা। হাতের ভেতরে শক্ত করে ধরে রাখা ছোট ব্যাগ। হৃৎপিণ্ড এত জোরে জোরে ধকধক করছে, মনে হচ্ছে পাশের মানুষটাও বুঝে যাবে। কন্ডাক্টর চিৎকার করে বললে, আর 20 মিনিট, তারপর বাস ছাড়া হবে। এই কথা শুনে নূরের বুকটা আরও কেঁপে ওঠে। 20 মিনিট? শুধু 20 মিনিট পার হলে নিজেকে বুঝায় সে। বাস স্ট্যান্ডে লোকজন বাড়ছে, কেউ চা খাচ্ছে, কেউ গল্প করছে, কিন্তু নূরের কানে কিছুই ঢুকছে না। কিছুক্ষণ পর বাস স্ট্যান্ডে এসে গাড়িটা থামায় ইমরান। গাড়ি থেকে নেমে চারপাশে একবার চোখ বুলায়। সামনে পাশাপাশি দুটো বাস দাঁড়িয়েছে। ইমরান প্রথম বাসটার দিকে এগিয়ে যায়, তড়িঘড়ি করে বাসটি উঠে পড়ে। এদিক সেদিক থেকে দেখায়, সিট, যাত্রী সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে, কিন্তু নূর নাই। ইমরান ভুরু কুচকে তাকায়, এক মুহূর্ত দেরি না করে আবার নেমে এসে দ্বিতীয় বাসটার দিকে এগিয়ে যায়। বাসে উঠতেই এক পা ভেতরে রাখতে তার পা থেমে যায়, চোখ আর সামনে এগোয় না। সামনে জানলার পাশের সিটে গুটিসুটি মেরে বসে আছে নূর, চোখ বন্ধ, মনে হচ্ছে গভীর ঘুমে ডুবে আছে। এক মুহূর্তের জন্য ইমরান শুধু তাকিয়েছিল। তার প্রথম মনে হচ্ছে এই মেয়েটা সত্যিই খুব সুন্দর। ইমরান খুব নিচু গলায় ফিসফিস করে বলে, এত সুন্দর হতে কে বলেছিল? যাই হোক, হবে তো আমারই হুড়পড়ি। সে ধীরে ধীরে এগিয়ে আসে। নূরের পাশে একজন মধ্যবয়সী মহিলা বসেছিলেন। ইমরান ভদ্রভাবে বলে, একটু উঠবেন প্লিজ। মহিলা উঠে দাঁড়ান। ইমরান নিচু হয়ে দুহাত দিয়ে খুব সাবধানে নূরকে করে তোলেন। নূরের শরীরটা একদম হালকা, ঘুমে মগ্ন থাকা সে কিছু টের পায়নি। মহিলা একটু অবাক হয়ে প্রশ্ন করলেন, এভাবে করে নিচ্ছেন কেন? কে হন আপনি? ইমরান একদম স্বাভাবিক ভঙ্গিতে বলে, শি ইজ মাই ওয়াইফ। রাগ করে চলে এসেছিল। ইমরান মহিলা হালকা হেসে, ও আচ্ছা আচ্ছা, তাহলে ওনার ব্যাগটা নিয়ে যান। ইমরান মাথা নেড়ে ব্যাগটা হাতে নেয়, তারপর নূরকে কোলে নিয়ে বাস থেকে নেমে পড়ে। নূর তখনও কিছু বোঝে না, সে জানে না কোথায় কার কোলে আছে। ঘুমে ডুবে শুধু নিঃশ্বাস নিচ্ছে। বাস স্ট্যান্ডের কোলাহলের ভিতর দিয়ে ইমরান ধীরে ধীরে এগিয়ে যায়। ইমরান, হুড়পড়ি। এই কণ্ঠটা কানে আসতে নূরের ঘুম ধীরে ধীরে ভাঙতে শুরু করে। ঘুম আর বাস্তবে মাঝখানে ঝুলিয়ে থাকা অবস্থায় সে প্রথমে বুঝতে পারে না কোথায় আছে, কী হচ্ছে। হঠাৎ সে এক ঝটকায় পুরোপুরি সজাগ হয়ে ওঠে। চোখ খুলতে তার বুকের ভেতরটা যেন হঠাৎ শূন্যতা হয়ে যায়। নিঃশ্বাস নিতে না পারায় গলা শুকিয়ে আসছে, পা বরফ। নূর দাঁড়িয়ে আছে 10তলা বিল্ডিংয়ের ছাদের একেবারে কিনারে। তার পায়ের সামনে আর মাত্র কয়েক ইঞ্চি, তারপরে শূন্যতা। নিচে তাকানো সাহস পায় না, তবু চোখ নিজে অজান্তে নিচে নেমে যায়। চারদিকে আলো আঁধারের শহর, ছোট ছোট গাড়ি, মানুষগুলো পিঁপড়ের মতো। এই উচ্চতা থেকে পড়লে মৃত্যু নিশ্চিত। নূরের পুরো শরীর কাঁপতে থাকে। সে বুঝতে পারে তার ডান হাতটা শক্ত করে ধরে রেখেছে কেউ। চোখ তুলে তাকাতে সে ইমরান। তার মুখে সেই পরিচিত ঠান্ডা ও বাঁকা হাসি, যেন সব কিছু তার নিয়ন্ত্রণে। আর একটু নিঃশব্দে দাঁড়িয়ে আছে আদিল আর সাইমা, দুজনের মুখে চাপা টেনশন।
নূরের গলা কাঁপতে থাকে। স্যার প্লিজ আমার হাত ছাড়বেন না। একটু থেমে কাঁপা গলায় বলে, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? ইমরান চোখ নামিয়ে নূরের দিকে তাকায়। তারপর শান্ত গলায় বলে, এত তাড়াতাড়ি ভুলে গেলেন ম্যাডাম? আজ আমার আর আপনার বিয়ে হবে। নূরের মাথায় যেন বাজ পড়ল। সে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। কেন আপনাকে বিয়ে করব? ভয়ের আগে অসহায়তা তার কণ্ঠ কেঁপে ওঠে। আমি যদি আগে জানতাম আপনি আমাকে দেখতে এসেছেন তাহলে আমি কখনোই রাজি হতাম না। নূরের চোখ ভিজে ওঠে। হঠাৎ আগের রাতটার কথা মনে পড়ে যায়। সে দ্রুত বলে, সরি স্যার, আমি আপনাকে না চিনে ফোন করে ফেলেছিলাম, ভুল হয়ে গেছে। ইমরানের চোখের দৃষ্টি ধীরে ধীরে কঠিন হয়ে আসে। তার কণ্ঠ আরও ঠান্ডা। ভুল এমন একটা জিনিস যেটা শুধরাতে মূল্য দিতে হয়। এক কোণা পা এগিয়ে সে নূরকে আরও ছাদের কিনারের দিকে টেনে নিয়ে নূর চিৎকার করে, ইমরান, আজ তুমি আমাকে বিয়ে করবে? ইমরান চাপা গলায় বলে, না হয় এখান থেকে নিচে পড়ে নিজের জীবন দিবে, ডিসিশন তোমার। নূরের শরীর অবশ হয়েছে। সে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, ভাইয়া তুই কি করছিস? তুই এই লোকটার সাইড নিচ্ছিস? তারপর সাইমার দিকে তাকিয়ে বলে, আর সাইমা তুইও? আদিল একটু এগিয়ে এসে বলে, আমাদের ভুল বুঝিস না নূর, ইমরানকে আমি চিনি, তুই ওর সঙ্গে ভালোই থাকবি। ইমরান তখন ঠান্ডা গলায় বলে, কাজী সাহেব কোথায়? উপাস থেকে কাঁপতে কাঁপতে কাজী সাহেব এগিয়েছেন। এখন বিয়ে তিনি জীবনে দেখেননি। চোখে মুখে স্পষ্ট ভয়, কিন্তু কিছু বলেন না। ভুল কিছু বললে যদি তাকে ছাদ থেকে ছুঁড়ে ফেলা হয়। ইমরানের ইশারায় কাজী সাহেব কাঁপা গলায় বিয়ে পড়ানো শুরু করে। যখন ইমরানকে কবুল বলতে বলা হয়, এক মুহূর্ত দেরি না করে কবুল বলে দেয়। তার কণ্ঠে কোনো দ্বিধা নেই। এরপর নূরের পেলা। নূর রাগে ভয়ে অপমানে চুপ থাকে। ইমরান তখন হঠাৎ তার হাতটা একটু ঢিলে করে শান্ত গলায় বলে, তাহলে ছেড়ে দেয় মিস নূর? নূর আতঙ্কে চিৎকার করে, না না, ভয়ে ভয়ে ভেঙে কবুল কবুল কবুল। কাজী সাহেব দ্রুত বলে ওঠেন, বিয়ে সম্পূর্ণ। কথা শেষ হতে ইমরান একটানে নূরকে কোলে তুলে নেয়। নূর ভয়ে না চাইতেও ইমরানকে জড়িয়ে ধরে। আদিল আর সাইমা একসঙ্গে দীর্ঘশ্বাস ফেলে। আদিলে ঝুঁকে সাইমার কানে কানে ফিসফিস করে বলে, তুমি যদি বিয়ে করতে চাও তোমাকেও এইভাবে বিয়ে করবো। সাইমা চোখ বড় বড় করে আদিলের দিকে তাকিয়ে থাকে। রাত নেমেছে। শহরে ব্যস্ততা, আলো, আওয়াজ যেন ধীরে ধীরে ক্লান্ত। রাস্তার গাড়ির শব্দ আগের মতো নেই। বাতাসে একটা ভারী নীরবতা। ইসলাম মঞ্জিলের সামনে এসে ইমরানের গাড়িটা থামে। গাড়ির ভেতরে নূর এখনও ফুঁপিয়ে কাঁদছে। চোখ লাল, গলা শুকনো, শরীর অবশ। এত চেষ্টা করেও সে বিয়ে আটকাতে পারেনি। শেষমেশ তার বিয়ে হয়ে গেল রাগী ভয়ঙ্কর শয়তান স্বভাবের লোকটার সঙ্গে। মনের ভেতরের ক্ষোভে রাগে অসহায়তায় নূর বারবার ইমরানকে গাল দিতে থাকে। কখনো মনে হয় চিৎকার করে কাঁদবে, কখনো মনে হয় দৌড়ে গাড়ি থেকে নেমে পালাবে। গাড়ি থামতে নূর দরজার দিকে হাত বাড়ে নামতে চায়। হঠাৎ শক্ত একটা হাত তার কবজি চেপে দেয় ইমরান। তার চোখে কোনো আবেগ নেই, কণ্ঠ ঠান্ডা। চুপ করে বসে থাকে। নূর কেঁপে ওঠে, হাতটা ছাড়তে চায়, কিন্তু শক্তিটুকু আর অবশিষ্ট নেই। এদিকে পেছনের সিট থেকে সাইমা আর আদিল নেমে দাঁড়ায়। আদিল, কিরে নামবি না? বাড়িতে তো সবাই অপেক্ষা করছে। ইমরান জানলার কাজ একটু নামিয়ে ঠান্ডা অথচ কঠিন কণ্ঠে বলে, বাড়িতে গিয়ে সবাইকে বলে দে আমাদের বিয়ে হয়ে গেছে। এখন আমরা বাসর করতে যাচ্ছি, কাল সকালে নূরকে পৌঁছে দেব। কথাগুলো শুনে নূরের বুকের ভেতর ভয়ে আটকে ওঠে। সাইমার চোখ বড় বড় হয়ে আছে। এই প্রথম তার দাদাভাইয়ের মুখে এমন কথা শুনল। আদিল কিছু বলতে যাবে, তার আগে কোনো সুযোগ না দিয়ে ইমরান জোরে অ্যাক্সিলেটার চাপ দেয়। গাড়ির ইঞ্জিন গর্জে ওঠে। চোখের পলকে মধ্যে গাড়িটা ইসলাম মঞ্জিল ছেড়ে বেরিয়ে যায়। অন্ধকার রাস্তায় ভেতর মিলিয়ে যায় দ্রুত। পেছনে পড়ে থাকে আদিল আর সাইমা। দুজন বরফের মতো জমে দাঁড়িয়েছে। কেউ কথা বলে না, শুধু নীরবে তাকিয়ে থাকে দূরে মিলিয়ে যাওয়া গাড়িটার দিকে। গাড়ি ছুটে চলছে। রাস্তার আলো আধারি দ্রুত পেছনে সরে যাচ্ছে, কিন্তু নূরের চোখের সামনে সব কিছু ঝাপসা। গাড়ির ভেতরে একটা দম বন্ধ করার নীরবতা। নূরের সিটের কোণে গুটি সুটি মেরে বসে আছে। হাত দুটো কাঁপছে। আঙুলগুলো শক্ত করে নিজের ওড়না প্রান্ত চেপে ধরে আছে। বুকের ভেতরটা অদ্ভুত ধরপড় করছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি দম আটকে যাবে। নূর, আমরা কোথায় যাচ্ছি? ইমরান সোজাসুজি উত্তর দেয়, বাসর করতে। নূরের চোখ ভিজে ওঠে। সে জানলার দিকে তাকায়। চেনা রাস্তা নেই, চেনা আলো নেই, সব কিছু অচেনা, ভয়ের। মনে হচ্ছে এক্ষুনি দরজা খুলে চলন্ত গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়বে। মরে গেলে হয়তো এর চেয়ে সহজ হতো, কিন্তু শরীর কথা শোনেন, হাত পা অবশ হয়ে যাচ্ছে। ইমরানের দিকে তাকিয়ে সাহস হয় না, তবু চোখের কোণে দিয়ে সে তাকে দেখতে পায়। স্টিয়ারিংয়ে শক্ত হাত, চোখের সামনে স্থির, মুখে কোনো ভাবান্তর নেই।
এই নীরবতা নূরের সবচেয়ে বেশি ভয় লাগে। না, অসাদ মহলে ঢুকে ইমরান গাড়ির গতি কমায়। চারপাশে নীরবতা, কয়েকটা স্ট্রিট লাইটের আলো ছাড়া কিছুই নেই। গাড়িটা থামে। ইমরান সিট বেল্ট খুলে দরজা ঠেলে বেরিয়ে এসে নূর পাশে দরজায় হ্যান্ডেল হাত রাখে। ঠান্ডা গলায় বলে, নামো। নূর সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে। গাড়ির দরজা অল্প খুলে এসে তীব্র কণ্ঠে বলে, দেখুন, আমার একদম কাছে আসবে না, আমি কিন্তু চিৎকার করব। তার গলা কাঁপছে, কিন্তু চোখে জেদ। ইমরান নূরের কথা শুনে বাঁকা হাসে। নূরের এই ভয়টা যেন তার কাছে সবচেয়ে বেশি উপভোগ্য। সে একটু নূরের দিকে ঝুঁকে আসে। নূরের বুক ধড়ফড় করে। ইমরান ধীরে ফিসফিস করে বলে, আই নো হুড়পড়ি, আমার মেশিন অনেক স্ট্রং, একটু পরেই তুমি চিৎকার করবে। কথাগুলোর মানে বুঝে নূরের নিঃশ্বাস হঠাৎ আটকে যায়। কানের ভেতর দিয়ে যেন গরম ধোঁয়া বেরিয়ে আসে। ভয়, রাগ সব একসাথে মাথায় চেপে বসে। এই লোকটা একদিকে জোর করে বিয়ে করছে, আবার জোর করে বাসর করতে চায়। নূরের রাগে চোখ জ্বলে ওঠে। সে দাঁতে দাঁত চেপে বলে, আপনার ওই পালের মেশিন বিক্রি করে দিব। যত সব আজাইরা কথা। নূরের রাগে ইমরান যেন আরও মজা পায়। সে নূরের একেবারে কানের কাছে মুখ এনে বলে, ফিসফিস করে, সিসি এ কথা বলো না হুড়পড়ি। সামনে আমার মেশিন তো তোমার সবচেয়ে বড় সম্পদ। এই কথা বলে দুহাত বাড়ায় নূরকে কোলে নেওয়ার জন্য, কিন্তু তার আগে নূর চিৎকার করে এক ঝটকায় পাশের দরজা দিয়ে বেরিয়ে যায়। পাগলের মতো দৌড়াতে শুরু করে নওশাদ মহলের ভিতর দিকে। অন্যায় এলোমেলো, পা হোঁচট, শ্বাস নিতে পারছে না, তবু থামছে না। ইমরান বিস্মিত হয়ে দাঁড়িয়ে থাকে, ভুরু কুচকে নূরের দৌড়ানো দেখে। তারপর ধীরে ধীরে বিড়বিড় করে বলে, এত বুদ্ধি নিয়ে এই মেয়ে ঘুমায় কীভাবে? মেন গেটের দিকে না গিয়ে বাড়ির ভেতর দিকে দৌড়ালো। আর ঠোঁটে আবার সে বাঁকা হাসি ফিরে আসে। নূরকে দৌড়াতে হঠাৎ থেমে যায়। চোখের সামনে এত বড় বাড়ি দেখে তার সব গুলিয়ে যায়। নূর থমকে দাঁড়ায়। এত বড় বাড়ি? কোন দিকে যাবে? কোথায় লুকাবে? কোথায় মাথা কাজ করছে না? পেছন থেকে ইমরানের পায়ের শব্দ যে কোনো মুহূর্তে শোনা যাবে। এই ভয়ে বুকের ভেতরটা ধক করে ওঠে। হঠাৎ চোখে পড়ে সামনের সিঁড়ি। সে কিছু না ভেবে নূর সিঁড়ি দিয়ে উপরে ওঠে। পা কাঁপছে, শ্বাস এলোমেলো। তবুও সে বলে ওঠে, একতলা দুতলা। উপরে উঠে দেখে লম্বা করিডর। ডান দিকে কয়েকটা দরজা বন্ধ, বাম দিকে একটা আধখোলা রুম। নূর কোনো শব্দ না করে সেই রুমে ঢুকে পড়ে। রুমটা বড়, ভেতরে ডাবল বেড, সোফা, আর এক সাইডে বিশাল বড় আলমারি। নূর চারপাশে তাকায়, কোথাও কেউ নেই। তারপর শরীর কাঁপতে কাঁপতে সে আলমারির দিকে এগিয়ে যায়। আলমারির দেওয়াল থেকে একটু সরানো। নূর কোনো দেরি না করে আলমারির পেছনে গুটিসুটি মেরে লুকিয়ে থাকে। দু হাতে মুখ চেপে ধরে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ প্লিজ, মনে মনে ফিস ফিস করে। তখনই নিচে ভারী পায়ের শব্দ। ইমরান বাড়ির ভিতরে ঢুকছে। তার কণ্ঠস্বর নিচ থেকে ভেসে আসছে, তুমি ঠিক জায়গায় লুকেছো হুড়পড়ি। নূরের স্পন্দন আরও বেড়ে যায়। সিঁড়িতে পা পড়ার শব্দ, ধীরে ধীরে, খুব ধীরে। ইমরান উপরে উঠছে। নূর চোখ বন্ধ করে নিজেকে আবারও গুটিয়ে ফেলে। করিডোরে পায়ের শব্দ, একটার পর একটা দরজা খোলার আওয়াজ। এই ঘর না, এই ঘর না। ইমরান থামে নিজের দরজার সামনে। দরজা ঠেলার শব্দে নূরের শরীর কেঁপে ওঠে। ইমরান রুমে ঢুকে চারপাশে তাকায়। ঠোঁটে সেই ঠান্ডা আর ভয়ঙ্কর হাসি। এখানেই আছো, আমি জানি হুড়পড়ি। নূরের নিঃশ্বাস এত জোরে চলছে যে মনে হচ্ছে হয় শব্দ বেরিয়ে আসবে। ইমরান ধীরে ধীরে আলমারির দিকে এগোয়, এক পা দু পা। আলমারির পাশে এসে থামে। এক মুহূর্ত চুপ। নূরের চোখ ছলছল করে ওঠে, হাত পা অবশ। হঠাৎ একটা নেয়া ইমরান আলমারিটা সরিয়ে দেয়। নূর চিৎকার করে ওঠার আগে ইমরান তার হাত ধরে টেনে তুলে, পেয়ে গেলাম। নূর কাঁপতে কাঁপতে বলে, ছাড়ুন প্লিজ। ইমরানের চোখে জয়ের অদ্ভুত আত্মতৃপ্তি। সে নূরকে কোলে তুলে ছুটে বেডের উপর ফেলে দেয়। নূর ভয়ে কেঁপে ওঠে আর পিছিয়ে যেতে থাকে। ইমরান নিজের শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে আসে। নূর আবার নামতে গেলে ইমরান তার পা টেনে নিজের দিকে নিয়ে আসে আর নিজের পুরো ভর নূরের উপর ছেড়ে দেয়। নূর ভয়ে চোখ বন্ধ করে নেয়। ইমরান নূরের দিকে তাকিয়ে হাসে। কাদার ফলে মুখ লাল হয়ে গেছে, ঠোঁট কাঁপছে, গাল দুটো ফুলে আছে। ইমরানের চোখে এই মুহূর্তে নূরকে ভীষণ কিউট লাগছে। হঠাৎ সে নূরের গালে কামড় দেয়। নূর চিৎকার করে ওঠে, নূর, ও কুত্তা একটা। ইমরান ঠান্ডা গলা বলে, কুত্তা আসলে কি করে দেখাবো? নূর বুঝে উঠতে পারে না। রাগে সে ইমরানকে খালি বুকে জোরে দাঁত বসিয়ে দেয়। ইমরান দাঁত চেপে নূরের মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে দেয়। ফিস ফিস করে কামড় দিচ্ছে, ভালো কথা।
যখন আমার পালা আসবে তখন কিন্তু ছাড় পাবে না। এই বলে ইমরান নূরের চুলের মুঠি শক্ত করে ধরে এবং তার ঠোঁটের দিকে ঝুঁকে পড়ে। কোনো সতর্কতা নেই, কোনো প্রশ্ন নেই। নূর কিছু বুঝে ওঠার আগে ঠোঁটের খুব কাছে চলে আসে। নূর আঁতকে ওঠে, মাথা ঘুরিয়ে নেয়, দ্রুত ইমরানের বুক ঠেলে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু এই প্রতিরোধ ইমরানকে আরও বেপরোয়া করে তোলে। সে নূরের হাত দুটো শক্ত করে চেপে ধরে। তখন তার হাসি নেই, আছে অদ্ভুত এক উন্মাদনা। ইমরান, ডোন্ট মুভ প্লিজ। ইমরান মুহূর্তে নূরের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। নূরের পুরো শরীর শিহরণ বেজে। ইমরান ধৈর্য ধরে নূরের ঠোঁট চুষে নিতে থাকে। হঠাৎ ঠোঁটে কামড়ে ব্যথায় নূর বেহুশ হয়ে পড়ে। ইমরান তার ঠোঁটে কামড় বসেছে, নিজের দুই হাত দিয়ে ইমরানকে ঠেলে সরানোর চেষ্টা করে। ইমরান নূরকে বিছানার সঙ্গে চেপে ধরে আর ওড়নাটা ছুঁড়ে ফেলে গলায় মুখ ডুবিয়ে দেয়। নূরের গলায় ইমরানের নিঃশ্বাস পড়তে সে কেঁপে ওঠে, তার শরীর অবশ হয়ে আসে। ইমরান সেখানে ঠোঁট ছুঁয়ে দেয়। তারপর এক হাতে নূরের সালোয়ারের চেন টান দিয়ে খুলতে গেলে নূর বাধা দেয়। ইমরানকে চেপে ধরে বলে, প্লিজ, আমার প্রবলেম চলছে। ইমরান হাত থেমে যায়, সে বড় করে নিঃশ্বাস নেয়। সে আবার নূরের গলায় মুখ ডুবিয়ে দেয়। নূরের উপর ভর চাপিয়ে বলে, কবে ভালো হবে? নূর লজ্জায় নূর লাল হয়ে যায়, মনে মনে বিড়বিড় করে, অসভ্য লোক, এটাও জানতে হবে। নূর, আমার লাগছে, উঠুন প্লিজ। ইমরান, ভার নেওয়া অভ্যাস করে, রোজ নিতে হবে এখন থেকে। ইমরানের কথা শুনে নূরের চোখ বড় বড় হয়ে যায়। হঠাৎ ইমরান উল্টে যায়। নূর সোজা হয়ে শোয়ে, তারপর নূরকে নিজের উপর তুলে নেয়। নূর, আরে কি করছেন? এত ছুকছুকানি ব্যায়ামও কেন না আপনার? নূর, বউ পাশে থাকলে সব পুরুষদের এরকম ব্যায়াম হয়। বাই দ্য ওয়ে, আমি চাই না তোমার পড়াশোনার কোনো ক্ষতি হোক, তাই কাল তোমাকে বাড়ি দিয়ে আসবো। নূর বিড়বিড় করে বলে, আপনার সঙ্গে আমি থাকবো না? ইমরান কিছু বলবে না, একদম না। ইমরান দুই হাত ভালো করে নূরকে জড়িয়ে ধরে বলে, বেশ, ঘুমা। নূর অবাক হয়ে বলে, কি, আমি এভাবে আপনার উপর ঘুমাবো? এত বড় বিছানা থাকে? ইমরান, তোমার ভাগ্য ভালো তোমার পিরিয়ড চলছে, নইলে সারা রাত আমি তোমার উপরেই থাকতাম। তাই চুপ করে ঘুমিয়ে পড়ো, নইলে সারা রাত আমার ওজন নিয়ে ঘুমাতে হবে। ভয়ে শুকনো ঢোক গিলে নূর চোখ বন্ধ করে নেয়। মনে মনে বিড়বিড় করে বলে, দরকার নেই বাবা, এই দামড়া লোকের ওজন নেওয়ার থেকে এভাবে শোয়া অনেক ভালো। তুই আমার মরণ, প্রথম পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে।